সুতরাং এই জন্য আমরা ভাবটাকে খুব গুরুত্ব দিয়ে পড়বো, বুঝবো, জানবো। তো আমরা আগে পুরোনো দিনের পড়া। আচ্ছা, আমি কি আপনাদের রাশির কারকত্ব পড়িয়েছি? না, ওটা হয়নি। ওটা হয়নি, বেশ। তাহলে আজকে আমরা একটু ভাবটা গ্রহের আলোচনা করবো। কারকত্ব হয়েছে। গ্রহের গ্রহের কারকত্ব, ভাবের কারকত্ব, এবার রাশির কারকত্বটা বাকি আছে। আচ্ছা, গ্রহর কারকত্ব আপনাদের হয়নি? হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ ম্যাম, গ্রহ- হয়ে গেছে। গ্রহরটা হ্যাঁ, হয়ে গেছে, ভাবটা হয়ে গেল। শুধু রাশির হ্যাঁ, কারকত্বটা বাকি আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তাহলে আমরা যে পুরনো পড়াটা করে নিয়ে আজ রাশি কারকত্বটা কমপ্লিট করে ফেলবো। তো রাশির কারকত্বটা আমাদের একটু আগেই করা উচিত ছিল। যাই হোক, কোনো কারণে ওটা একটু স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, আমরা পুরনো পড়ায় ফিরি। আজকে আমরা 12টা ভাব নিয়ে আলোচনা করব, এবং যেটা ভীষণ বারবার বারবার আলোচনা করলেও এইটা নিয়ে কিন্তু মানে যত আলোচনা করবেন ততই কম হবে, কারণ প্রত্যেক দিন আপনারা ভাবের নতুন নতুন কারকত্ব জানতে পারবেন। আমি আপনাদের 20-24টা দিয়ে দিয়েছি। এরপরও এক একটা ভাব থেকে আহ শতাধিক কারকত্ব খুঁজে পাওয়া যাবে। যখন যেখানে যেটা পাবেন নতুন, তখন সেটা নিজে নোট ডাউন করবেন, নিজে শিখবেন। তো আমরা যেগুলো আলোচনা করেছি প্রথম দিন, আমরা যেগুলো জেনেছি, সেগুলো আজ আমরা একটু আলোচনা করব। তো প্রথমেই আমরা উম দেখে নিই কারা কারা আছে। আচ্ছা, প্রথম থেকে লিস্টে যেভাবে এসছে আমি সেভাবে প্রত্যেকের নাম ধরে ধরে পড়াগুলো আলোচনা করব। তাতে করে আমাদের সমস্ত পড়া কমপ্লিট হয়ে যাবে এবং সমস্ত মানুষকেও আমি কানেক্ট করতে পারবো। তো একদম প্রথমে লিস্টে নাম আছে রিমা দে। রিমা দে, আপনি চলে আসুন। হ্যাঁ ম্যাম, বলুন। হ্যাঁ। তো আমরা 1 নম্বর ভাবটাকে কোন ভাব বলে জেনে থাকি এবং এখান থেকে কি কি বিচার করি, বলুন। লগ্ন ভাব। আচ্ছা। এটাকে লগ্ন ভাব হিসাবেই আমরা জেনে থাকি। এটা মানে আমি কেমন হব, আমার পার্সোনালিটি কেমন হবে, এই ভাব থেকে জানা যায়। হুম। তারপর মানে জীবনী শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা, হাব ভাব, চালচলন, কিভাবে হাঁটার মানে হাঁটার ধরন, হুম। কথা বলার ধরন, পার্সোনালিটি, অঙ্গ প্রত্যঙ্গের গড়ন, তারপরে যদি জন্মগত কোনো চিহ্ন থাকে সেসব দেখা হয় এই ভাব থেকে। বেশ। আমরা যখন পড়াটা বলবো আমরা একটু ভিডিওটা অন করব। এবার রিমা খুব ভালো বলেছে। রিমার পরে আর কে বলতে চাইবেন ফার্স্ট হাউস নিয়ে আরেকটু কিছু কিছু অ্যাড, কে কে করতে চাইবেন বলুন, কেউ একজন। দেবপ্রিয়া সাহা। দেবপ্রিয়া। হুম। এই ফার্স্ট হাউস নিয়ে আরেকটু কিছু বলুন, আপনি বলুন কি কি জানেন। দেবপ্রিয়ার কথা শোনা যাচ্ছে না। যাই হোক, দেবপ্রিয়াকে শুনতে পাচ্ছি না। অন্য কেউ? ম্যাডাম বলবো। হ্যাঁ, হ্যাঁ, বলুন। একটা ব্যক্তি নিজে যেমন তার শারীরিক গঠন, শরীর স্বাস্থ্য, কাঠামো, শরীরের রং বা ত্বকের রং, ভ্রু থেকে মস্তকের শীর্ষভাগ অবধি, এছাড়াও তার জীবনী শক্তি, রোগ প্রতিরোধক ক্ষমতা, এবং তার স্ট্রাগল পাওয়ার, যেটা জন্মকালীন জাতি ও তার স্বভাব, এছাড়াও শরীরের যাবতীয় চিহ্ন, সেটা হতে পারে তিল, জরুল বা কাটা দাগ, যে কোনো বা জন্মের যে চিহ্ন আমরা বলি, সেটাও হতে পারে। আচ্ছা, খুব ভালো হয়েছে। এরপরে দেবপ্রিয়াকে তো পেলাম না, চলে যাই ঝুমা ব্যানার্জি। ঝুমা ব্যানার্জি, চলে আসুন। ঝুমা ব্যানার্জি, আসুন, চলে আসুন। উনি হয়তো কোনো কারণে নেই। লাবণী চ্যাটার্জি, চলে আসুন। হ্যাঁ, ম্যাম। লাবণী। হ্যাঁ। আচ্ছা, আপনি বলুন। সপ্তম হাউস থেকে আমরা কি কি বিচার করি, কি নামে ডাকি এই হাউসটাকে? সপ্তম হাউসকে আমরা জায়া ভাব বা প্রতিভাব বলে থাকি। হুম। এটার থেকে মানে আহ, জাতকের দাম্পত্য জীবন কেমন হবে, তার সঙ্গী নির্ধারণ, এগুলো আমরা সাধারণত করে থাকি। আর সপ্তম হাউসে যেমন বিবাহ যে ম্যাচ মেকিংটা দেখা হয়, ওই ভাবেতে মানে কিভাবে তার ভবিষ্যৎ আহ সম্পর্কগুলো তৈরি হবে, দাম্পত্য সম্পর্ক,
সেইগুলোকেই প্রধানত দেখা যায়। আর আর মনে পড়ছে না। বেশ, এরকম করতে করতে আমরা শিখে যাব, খুব ভালো হয়েছে। রিনা চক্রবর্তী, রিনা চক্রবর্তী চলে ম্যাম আর আসুন। একটা মনে পড়েছে, বিদেশ ভ্রমণ বা উম, পর্যটন করার জন্য যে ঘুরতে যাওয়া, আহ, সেই ঘুরতে যাওয়াটা আমরা সপ্তম হাউস থেকে বিচার করতে পারি। একটু গুলিয়ে গেল, ঠিক আছে, একটু ওয়েট করুন, বাকিরা আসুক, দেখি তারা বলুক। রিনা চক্রবর্তী চলে আসুন, আপনি দেখুন, শুনতে থাকুন, মনে পড়ে যাবে। রিনা চক্রবর্তী, আনমিউট করুন নিজেকে। ম্যাম আমি ভালো করে হয়নি, তবু একটু চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টাই করুন, চেষ্টা করতে করতে ভালো বি- হতো। সপ্তম হাউস নিয়েই বলুন। বিবাহ, ব্যবসা, আংশিদারিক কিছু চুক্তি না, এবং মিউট করুন নিজেকে, আর নিজেকে, নিজের ভিডিও অন করুন, ভিডিওটা অন করুন। যে যেমন অবস্থায় আছেন কোনো অসুবিধা নেই। আমরা এখানে কোনো রকম বিউটি কন্টেস্টে নাম লেখাইনি, আমরা পড়াশোনা করব, যে যেরকম আছেন সেরকম ভাবেই চলে আসবেন, একদম বলুন, বলুন, বলে ফেলুন যেটা বলছিলেন, রিনা। এ, হুম। বিবাহ, ব্যবসা, হুম। মামলা মোকদ্দমা, মান সম্মান, খেলাধুলা, মেশামেশি, উচ্চ শিক্ষা, সাফল্য। এই মামলা মোকদ্দমা 7 নম্বর ঘর থেকে না, একদম ভুল বাবা। মামলা মোকদ্দমা না, এমনি বিবাহ, পার্টনারশিপ, অংশীদার, এই পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, মামলা মোকদ্দমা নয়। আচ্ছা, যাই হোক। তাহলে ম্যাম আমার গুলিয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে, এই জন্যই তো আমি সকলকে বলি যে বলা অভ্যাস করুন এবং ভিডিওটা অন করা অভ্যাস করুন, তাহলে কি নিজের মধ্যে, আপনি জানেন, আমি জানি আপনি পড়েছেন, আপনি শিখেছেন, কিন্তু কি যে গুলিয়ে যাচ্ছে, বলতে গেলে গুলিয়ে যাচ্ছে। এবার আমি আপনার ম্যাম, আপনি আমার সঙ্গে আপনি প্রতিদিন 1.5 ঘন্টা করে থাকছেন, তারপরেও গুলিয়ে যাচ্ছে, তাহলে ক্লায়েন্টের সামনে আসলে আরো গুলিয়ে যাবে। সেই যাতে গুলিয়ে না হ্যাঁ যায়, ম্যাম। সেই জন্য আমরা কিন্তু এই প্র্যাকটিসটা করব। খুব ভালো হয়েছে, পরে আবার ভালো করে চেষ্টা করব। আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে পল্লবী সেন। পল্লবী, চলে আসুন পল্লবী। হ্যাঁ ম্যাম বলুন। পল্লবী, 6th হাউস নিয়ে বলো। 6th হাউস হচ্ছে রোগ, ঋণ, শত্রু, এগুলোর আমরা বিচার করি। হুম। তারপরে হচ্ছে গিয়ে আমাদের মানে ক্রিয়েটিভিটি, হুম। আমরা কি প্রফেশনে মানে যাব, প্রফেশন আমরা দেখি 10th হাউস থেকে, কিন্তু প্রতিভাটা আমরা দেখি সিক্স। আচ্ছা, চেষ্টা করো, চেষ্টা করো। আমারও আমারও একটা গুলিয়ে যাচ্ছে এটা ম্যাম। আচ্ছা, গুলি যাচ্ছে, ঠিক আছে, অনেকটা হয়েছে, খুব ভালো হয়েছে। তারপরে আমরা চলে যাই রৌনক ব্যানার্জি। হ্যাঁ ম্যাডাম। আপনি 6th হাউসটা বলুন, আবার বলুন, ভিডিও অন করুন। ভিডিও ম্যাডাম ঠিক পরে অন করতে থাক। আহ 6th হাউস থেকে রোগ, ঋণ, রিপু প্রথম। ঠিক আছে। আইনত ঝামেলা, মামলা মোকদ্দমা, হুম। আউটডোর গেমস, হুম। শত্রুতার ঘর, ডায়েট, হ্যাঁ, তারপর রোগ, রোগ নিরাময় বা একজন ব্যক্তি কতটা কি ভুগবে বা এই জাতীয় জিনিসগুলো। হুম। তারপর আমাদের সার্ভিস লাইফটা অনেকটা বিচার করা হয় 6th হাউস থেকে। তারপর যদি রিলেশনের দিকে যাওয়া হয়, ছোট মামা ছোট মাসি এইগুলো দেখা হয়। ইউনিফর্ম, যদি কোনো পুলিশ বা এই জাতীয় কোনো কর্মের জায়গা থাকে তো সেইগুলো দেখা হয়। বাহ, খুব ভালো বলেছেন, খুবই ভালো হয়েছে। তাহলে এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রবাল বাবুর কাছে। ভিডিও অন করুন, প্রবাল বাবু, চলে আসুন। বলুন ম্যাম। হ্যাঁ। গুড ইভিনিং। গুড ইভিনিং, আপনি এবার 4th হাউস নিয়ে আলোচনা করুন। কোন হাউস? 4th হাউস নিয়ে, 4 নম্বর ভাব। ফোর্থ। ফোর্থ হাউস হোম, ফ্যামিলি, ইমোশন, ফাউন্ডেশনস, হোমল্যান্ড, এইসব ব্যাপারগুলো, ইমোশনাল, ইনার সেলফ, কমফর্ট, হ্যাপিনেস, আচ্ছা, এই এই জিনিসগুলোকে এই রিলেট করে। ভাবটাকে আমরা কি নামে জেনে থাকি? কি নামে জানা থাকি বলতে? এই যে 4 নম্বর হাউস তো আমি বললাম, কিন্তু 4 নম্বর হাউসের তো একটা নাম আছে, সেই নামটা কি? আমরা শিখেছি তো, কোন স্থান? উম, কোন স্থান ম্যাম ঠিক মনে করতে না। মনে করতে পারছি না। ওকে, কোনো ব্যাপার না, পরের জনের কাছে চলে যাই। রিজু পান্ডা, রিজু পাঞ্জা, সরি, চলে আসুন। পাঁজা, রিজু পাঁজা। রিজু পাঁজা আছেন? আপনি তো ক্লাসে আছেন, আনমিউট করুন, ভিডিও অন করুন।
নেই, উনি কথা বলছেন না। যাই হোক, তারপরে আমরা চলে যাব হচ্ছে শিবানী দাস। শিবানী দাস বলুন। চলে আসুন। হ্যাঁ ম্যাম বলুন। বলছি ওই ফোর্থ হাউসটা নিয়ে আপনি আরেকটু বলুন। আর হুম। ফোর্থ হাউসকে আমরা কি নামে ডাকি সেটাও বলুন। বলে আমরা ফোর্থ হাউস থেকে কি কি বিচার করি ওটাও একটু বলুন। আচ্ছা, ফোর্থ হাউসকে আমরা বন্ধু ভাব বলি। হ্যাঁ। এছাড়াও ফোর্থ হাউস থেকে গৃহ, মা, বন্ধু মানে বন্ধু, মন কারুর, উম, তারপরে বিদ্যা, স্কুল লেভেলের বিদ্যা ইত্যাদি এই সমস্ত। তারপরে মানে ঘর, গৃহ, ভূসম্পত্তি, কি মানে তার কি জমি জায়গা ইত্যাদি আছে ইত্যাদি, এগুলো বিচার করা হয় মোটামুটি। বেশ, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আচ্ছা, পরে চলে যাই আমি। আহ আর কে আছে দেখি। সোমা কুণ্ডু চলে আসুন। সোমা কুণ্ডু চলে আসুন। আমরা আজ কিন্তু এই ভাবটা হ্যাঁ। নিয়ে আলোচনা করব। কেন কি, আপনারা ক্লাস করতে গিয়ে বুঝতে পারছেন যে আপনারা অবশ্যই পড়া করেছেন, কিন্তু খালি গুলিয়ে যাচ্ছে। তাই এই গুলিয়ে যাওয়াগুলো আমরা একটু বেশি করে আলোচনা করব। সোমা কুণ্ডু বলুন। তো বেসিক ম্যাম, ভুলে যাচ্ছে ম্যাম। হ্যাঁ, তো গোলাবে, তো গোলানোর জন্যই তো। যত কনফিউজ হবেন তত জানবেন যে আপনি হচ্ছে সমাধানের কাছাকাছি আছেন। ম্যাডাম, হার্টের বিচারও তো ফোর্থ থেকেই করা হয় হ্যাঁ। বোধহয়। তো এই যে যতগুলো আছে আমরা অনেকগুলো করে লিখেছি, কিন্তু আমরা অনেকগুলো করে মনে রাখতে পারছি না। এবার এটাই তো সমস্যা। মানে সেটাই। একদিনে মনে রাখবেন, আমি এটা আপনি রাখবেন, এটাও ইম্পসিবল। মানে যদি আমি এই দাবিটা করি আমি আগের দিন ক্লাস করেছি মানে আজকে আপনি সব বলে যাবেন, এটা বলে গেলে আপনি রট্টা মারবেন, মানে মুখস্থ করে সেখানে বসবেন। সেটা হুম। মুখস্থ করতে হবে ঠিকই, কিন্তু শুধু মুখস্থ করলে তো হবে না, ওটা আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। আমাদের আমাদের নিজেদের সঙ্গে সবকিছু মিশিয়ে ফেলতে হবে। মানে আমি চোখ বন্ধ করবো আর আমার মনে পড়ে যাবে। আজকেই আমার একটা ক্লায়েন্ট আসলো আপনার কাছে, আপনার একটা ক্লায়েন্ট আসলো এবং এসে বললো যে ভাই দেখুন তো আমার ট্রান্সফারটা কবে হবে। আর আপনি বুঝতেই পারছেন না এটা আমি কোন নম্বর হাউস থেকে দেখবো। তাহলে তো হবে না। ওই জন্য আমাদেরকে এইগুলো হচ্ছে বেশি বেশি করে বারবার করে কারকত্বটা, সেটা গ্রহের কারকত্ব হোক কিংবা ভাবের কারকত্ব হোক, রাশির কারকত্ব হোক, এগুলো আপনাদেরকে বারবার পড়তে হবে। শুধু পড়তে হবে না, যত রকম জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারেন, যেখান থেকে পারেন, মানে যেখানে শিখবেন সেখান থেকেই আপনি নিজের কাছে রাখবেন। এই কারকত্বের শেষ নেই, প্রচুর কারকত্ব আপনি পাবেন। সেগুলো জবে জবে নতুন নতুন শিখবেন। এমন নয় যে ম্যাম এগুলো শেখায়নি মানে এগুলো নয়, বা এটা তো ম্যাম শিখালো না। এইটুকু দেড় ঘন্টার ক্লাসের মধ্যে সমস্ত কিছু কভার করাটা সম্ভব না। একটা গোটা বইতে একটা ভাবের থেকেই হয়তো 100 খানা কারকত্ব আছে। আমি তার মধ্যে দিয়ে কি করেছি, ফিল্টার আউট করে যেগুলো বেসিক্যালি আমাদের কাজ করতে হয়, যে ক্লায়েন্ট গুলো আমাদের বারবার, মানে ক্লায়েন্টদের একটা প্রশ্নের প্যাটার্ন থাকে। দেখবেন আমি যদি আপনাদেরকে বলি নিন চলুন আপনাদের যে সবাইকে ক্লাস ক্লাস বন্ধ করে দিলাম, প্রত্যেকে আপনি প্রশ্ন করুন যে আপনার কি প্রশ্ন আছে, হরোস্কোপ দিয়ে আমি বলে দিচ্ছি। তো এই যে 12 14 জন 18 জন মানুষ আছে, তাদের দেখবেন প্রশ্নের প্যাটার্ন একই। ম্যাক্সিমাম লোক প্রশ্ন করবেন ম্যাম দেখুন আমার আয় ম্যাম, এটা ইনকাম হলে খুব পর্বে ভালো গিয়ে হয়। কখন হবে। না, ওটা হবে না। ওই ওই আশাটা করাই যাবে ক্লাসের মধ্যে। হ্যাঁ। আহ, আপনি তো আশা জাগাচ্ছেন। ওটা আমি আমরা কখনো যখন ওয়ার্কশপ করব তখন অবশ্যই হবে, কিন্তু ক্লাসে নয়। হবে মানে হবে না তা নয়, মানে আমরা যখনই এই বেসিকটাকে কমপ্লিট করে সেকেন্ড সেমিস্টারে পৌঁছাবো, যখন আমরা বিচারে পৌঁছাবো, তখন আমরা মাঝে মাঝেই সকলের একটা দুটো চার্ট নিয়ে আলোচনা করব, তখন হবে। তো এই যে বাহ বিষয়গুলো, বাহ বাহ, খুব ভালো। তো যখন আমরা এই প্রশ্ন করব দেখবেন আয় উন্নতি, একটা মানে মানে 100%-এর মধ্যে 33% মানুষ বলবে আমার আয় উন্নতি দেখুন, আয় উন্নতি দেখুন। আর 33% মানুষ আসবে, তারা এসে বলবে যে লাভ অ্যান্ড রিলেশনশিপ, ম্যারেড লাইফ কেমন যাবে। আর কিছু মানুষ আসবে, তাদের তাদের প্রশ্ন থাকবে আমার সন্তান সন্ততি। আর কিছু প্রশ্ন থাকবে যাদের হচ্ছে এলেবেল, মানে বিভিন্ন হাজার রকম। এই কয়েকটা সেট আপের বাইরে প্রশ্ন আসে না মূলত। হুম। তো ওই আচ্ছা ম্যাম, আহ, এখানে ধনভাব বা আয় ভাব লেখা হয়েছে, আবার ইলেভেন্থে যে আয় ভাব সেটা আলাদা, ওটা সেটা হচ্ছে আলাদা। ওর প্রত্যেকটা ভাব থেকে আপনার ইনকাম হতে পারে, প্রত্যেকটা ভাব থেকে। কিন্তু হ্যাঁ। এই যে আপনার দ্বিতীয় নম্বর ভাবে যে ধনভাব, আয় ভাব, ওটা হচ্ছে আপনার হুম। ডেইলি ইনকামের মাধ্যমে যেটা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওটা আচ্ছা। ওটা ওই ধনভাব। আর ইলেভেন্থ হচ্ছে আপনার প্রাপ্তির থেকে একটা ইনকাম হতে পারে। আপনার হুম। কর্মের মাধ্যমে আপনি যে স্যালারি পেলেন, কর্ম হুম। করলেন, কর্মের থেকে ধনপ্রাপ্তি হলো, সেটা হলো। হুম। হঠাৎ কিছু আপনি প্রাপ্তি হলো, সেটা হলো। আপনি কারোর বন্ধু বান্ধবের মাধ্যমে আপনার কোনো প্রাপ্তি হলো, আপনি মনের ইচ্ছা চাইলেন, একটা উইশ করলেন ঈশ্বরের কাছে এবং আপনার প্রাপ্তি হলো। এই সব থেকে একটা আয় হয়, সেটা আমরা ইলেভেন্থ হাউস থেকে দেখবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। সেকেন্ড হাউস হচ্ছে আর মূলত ধনভাব সঞ্চয়ের ভাব। হচ্ছে নিজে নিজে যেটা রোজগার করব। একদম।
ধনভাবটা হচ্ছে আপনি গায়ে। নিজে ইনকাম করছেন, ডেলি ইনকাম করছেন, এই ইনকাম গুলো। ঠিক আছে। আচ্ছা। হুম। হুম। এই গেল। তো যাই হোক, আমাদের এই ভাবটাকে বারবার করে পড়তে হবে। সোমাকুণ্ডকে ডেকেছিলাম লাস্টে, কি আছে? হ্যাঁ ম্যাম, আছি। হ্যাঁ। তাহলে আপনি পঞ্চম হাউস দিয়েই বলুন, লাস্ট প্রেম এলো যখন। ফিফথ হাউসকে আমরা কি নামে ডাকি, আর ফিফথ হাউস থেকে আমরা কি কি বিচার করে থাকি? ভাব হলো সন্তানের ভাব। হুম। মানে সন্তানের প্রতিভা, প্রেম, পরিণতি পাবে কিনা, হুম। সন্তান বিচার করব, সন্তান লাভ হবে কিনা, এবং হুম। মানে সঠিকভাবে সন্তান হবে কিনা। হুম। ঠিক আছে, তারপরে হুম। পূজা, ভক্তি, ইষ্ট দেবতা, এটাও বোঝায়। হুম। হুম। আর বিভিন্ন টাইপের ইনডোর গেম, হুম। ইনডোর গেমটা বোঝায়। আর এই কম্পিটিশনে মানে হেরে যাওয়াটা বিচার করে, একদম একদম। কম্পিটিশনে হেরে যাওয়াটা। আচ্ছা, এই আর আমরা পারবো না। কিন্তু বারবার করে বলছি, পড়া ধরবো যখন, তখন কিন্তু ভিডিওটা অন করতে হবে, মাস্ট। হ্যাঁ। আমরা কি করে বুঝবো আপনি খাতা দেখে দেখে বলছেন কিনা? ঠিক আছে, বলুন। এই ব্যাস, এই আপনি তো ফিফথ হাউস নিয়ে খুব ভালো বলেছেন, খুব সুন্দর হয়েছে। এবার পরে আমরা এগিয়ে যাই। রূপ প্রামাণিক, ভিডিও অন করুন। রূপ প্রামাণিক। হ্যাঁ ম্যাম, ক্লায়েন্টের সামনে তো খাতা দেখে দেখে বিচার করা যাবে না, মনে রাখতেই হবে। একদম। ম্যামকে আমি ক্লায়েন্ট একটু বুঝে যাবে যে ম্যামকে কনফিডেন্স ম্যামকে আমি নেই। একটু ভিডিও অফ করে দিয়ে আমি একটু এরকম এরকম করে দেখে নিয়ে বলে দিলাম, তাহলে হবে না। আর এখানে ছেড়ে দিচ্ছি, কিন্তু ক্লায়েন্ট আসলে কি করবেন তখন, কোন খাতা খুঁজবেন? সে বুঝে যাবে এ এ টুকে টুকে বলছে, এ ঠিক বিশ্বাসযোগ্য জ্যোতিষী নয়। হ্যাঁ, 2-4 বছর 6 বছর লাগবে সবকিছু মনে আনতে। দেখুন, হ্যাঁ, সে বিষয়টা তো সবে তো অবশ্যই সবে অবশ্যই। তো আমরা মাত্র কয়েকটা ক্লাস পেয়েছি। এখন সবে আমরা সেইটাই। কারকত্বে আটকে আছি। কত হুম। কিছু শিখতে হবে আমাদের এই 2 বছরে, সে যে কত কিছু, মানে প্রত্যেক দিন শিখবেন। আর শেখার পরে মনে হবে কি, বা কতটা শিখে ফেললাম, তো অনেক কিছু জেনে গেছি। আর পরের দিন কি দেখবেন, ও বাবা, এটা তো কিচ্ছুই জানতাম না, আগের দিনের ক্ষেত্রে তো এটা তো অনেক কিছু, এরকম। মানে প্রতিদিনই নিজেকে মনে হবে আমি অনেক কিছু জানি, আর পরের দিনই মনে হবে আমি কিচ্ছু জানি না। আর সব থেকে হুম। মজার বিষয়, যতদিন আপনার মধ্যে এই জিনিসটা থাকবে আমি তো বাবা কিচ্ছু জানি না, ততদিন আপনি সঠিক পথে আছেন, ততদিন আপনি একদম ঠিকঠাক আছেন। যেদিন থেকে আপনার মনে হবে যে আমি তো সব বুঝে গেছি, সেদিন থেকে আপনার পতন নিশ্চিত। যবে থেকে একদম এই একদম। অ্যাস্ট্রোলজিতে নেমে এসে আপনি মনে করবেন যে আমি সব বুঝে গেছি, সব জেনে গেছি, আমি অনেক জেনে ফেলেছি, সেই দিন মনে সত্যি রাখবেন জানার যে আপনার শেখা। একদম ধ্বংসের দিন শেষ। অতএব এই শাস্ত্রটা আমরা কি বলি, এটা তো একটা মহাসমুদ্র। আমরা প্রত্যেকে সামান্য নুড়ি তার থেকে, এক একটা মানে এই সাবজেক্টের তো অনেকগুলো ভাগ, এক একজন মানুষ ঠিক। এক একটা বিষয়ে পারদর্শী। এই যে 12খানা ভাব, এমন নয় যে আপনাদের মধ্যে প্রত্যেকেই 12খানা ভাব নিয়েই একেবারে সমানভাবে কাজ করবেন, এটা কিন্তু হবে না। আপনি যখন কাজ হুম। করবেন তখন দেখবেন পার্টিকুলার কিছু ক্লায়েন্ট আপনার কাছে ঘুরে ঘুরে আসে। কারো জীবনে বারবার ওই প্রেমের ক্লায়েন্ট আসবে, কারো জীবনে বারবার বিবাহ বিচ্ছেদের ক্লায়েন্ট আসবে, কারো জীবনে বারবার বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আসবে, বাচ্চা আসবে, এরকম। কিন্তু এই কাজ করতে করতেই আপনি একটা বিষয় স্পেশালিস্ট হয়ে যাবেন। তো সেই আচ্ছা রকম। ম্যাডাম, তাহলে কি আমাদের নিজেদের ভাবের ওপর নির্ভর করবে আমাদের কিরকম ক্লায়েন্ট আসতে একদম পারে? একটা সূত্র আছে। আপনার যে ঘরটায় আপনি যখন অ্যাস্ট্রোলজার হিসেবে কাজ করছেন, মোটামুটি ওভারঅল সব ধরনের ক্লায়েন্ট আসবে, কিন্তু আপনার নিজের যে ঘরটা ডিস্টার্ব, ঈশ্বর আপনাকে সেই ঘরটা নিয়ে কাজ করার সুযোগ দেবেন। দেখবেন আপনার, সাপোজ কারোর 7th হাউসে প্রবলেম, মানে তার নিজের ম্যারেড লাইফটা ঘাটা, সে ব্যক্তিগত জীবনে সুখী হতে পারেনি ম্যারেড লাইফে, তার জীবনে কিন্তু বিবাহ সংক্রান্ত ক্লায়েন্ট বেশি আসবে। এটা এই সূত্র আছে, এটা দেখা গেছে কারোর জীবনে। হয়তো সে তার ছোটবেলার জীবনটা ঘাটা, মানে সে শৈশবে কিচ্ছু পায়নি, আদর যত্ন পায়নি, তার ডেইলি ইনকামের জায়গাটা ঘাটা। হুম। একজন অ্যাস্ট্রোলজার মানেই যে সে কোটি কোটি টাকা ইনকাম করবে এরকম কিন্তু নয়, সব অ্যাস্ট্রোলজাররা কিন্তু সেটা পারেন না। তো হুম। ওইটা ভাবা অনর্থক যে একজন অ্যাস্ট্রোলজার সে চেম্বার করছে মানেই তার পার পার মান্থ লাখ লাখ টাকা ইনকাম। তো যার জীবনে ওই হাউসটা ঘাটা, তো তার কিন্তু ওই 2nd হাউস নিয়ে কাজ করতে হবে। যাই হোক, এবার আমরা চলে যাব হচ্ছে সৌম্যজিৎ কর্মকার। হ্যাঁ ভিডিও অন ম্যাডাম করুন। বলুন। ভিডিও অন করুন। হ্যাঁ বলুন ম্যাডাম। আপনি 12th হাউস নিয়ে বলুন। ম্যাডাম, দ্বাদশ ভাবকে আমরা মুখ্য ভাব নামে জানি। এই ভাব থেকে কি বলবো, পারলৌকিক ক্রিয়া বা
উম, ঠিক মনে আসছে না ম্যাডাম, সরি। ওকে, ঠিক আছে, পরে আবার চেষ্টা করবেন। এরপর আমরা চলে যাব কিংশুক কুমার গুহ। কিংশুক কুমার গুহ, চলে আসুন, ভিডিও অন করুন। কিংশুক কুমার বাবুকে পাওয়া যাচ্ছে না। যোগীরাজ সৎপতি, চলে আসুন। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ভিডিও অন করা যাবে? হ্যাঁ, 12 নম্বর ভাবটা নিয়ে বলুন, কতটুকু মনে আছে? ম্যাম মনে রাখতেই পারছি না এগুলো। কোন ভাবটা মনে আছে সেটা বলুন। স্যার ম্যাম ফিফথ হাউসটা মনে ছিল একটু একটু, আর ফোর্থটা মনে ছিল, মায়ের ফোর্থটা, যেটা ঘর। ফোর্থটা ফোর্থ বলুন, হাউস ফোর্থটা বলুন। ম্যাডাম, মাতৃভাব, হুম। আবার হচ্ছে আপনার মানে একই সাথে মায়ের মানে মনোভাব, হুম। মানে সম্পত্তি বাড়িঘর হুম। এইগুলো। বেশ, চেষ্টা করতে হবে, আরো একটু পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। আমাদের তো 2 বছর পরে ক্লাস শেষ হয়ে যাবে, তখন যদি আপনি নিজেকে টেনে তুলে না পড়েন। এর মধ্যে একটা জিনিস নিশ্চিত, ক্লাসগুলো করতে করতে যেটা বলছি, মেয়েগুলো কিন্তু খুব ভালো পড়াশোনা করে, আর ছেলেগুলো পিছিয়ে থাকে, এরা পড়াশোনা করে না, ছোটবেলার মতোই এরা এখানে এসেও বাদরামি করে। হ্যাঁ, তো সেটা করলে কিন্তু সব এই মাতাজি হয়ে যাবে, আর বাবাজিদের খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করুন, হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই আবার রিজু পাঁজা। ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। বলছি ম্যাম, এই যে ফার্স্ট হাউস যেটাকে আমরা ধরছি লগ্ন ভাব, এটা কি ম্যাডাম মানে চেঞ্জ হবে সবার ক্ষেত্রে, না এই সবার হাউসটা ক্ষেত্রে চেঞ্জ কনস্ট্যান্ট? হবে, সবার ক্ষেত্রে চেঞ্জ হবে, মানে যখন মানে আপনি, যার যেখানে লগ্ন, হ্যাঁ ওইটাই তার ফার্স্ট হাউস। মানে কারকত্ব কি সেম সেক্ষেত্রে? সেম, কারকত্বটা সেম থাকবে, শুধু লগ্নটা যখন চেঞ্জ হয়ে যাবে। ধরুন মেষ লগ্ন, তো আপনারা মেষ লগ্ন দিয়ে আপনারা কি পড়েছেন, যে মেষ লগ্ন মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গল গ্রহের যে কারকত্বগুলো, মানে এই মানুষটা হঠকারী হবে, জেদি হবে, রাগী হবে, ইনস্ট্যান্ট রিয়াকশন করবে, এরা না ভেবেচিন্তে কাজ করবে, এদের মধ্যে একটা উদ্যম থাকবে, এদের অদম্য সাহস থাকবে, এই যে ব্যাপার স্যাপারগুলো কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে খাটবে। এবং মেষ লগ্নের জন্য, মেষের জন্য তখন ওইটা হচ্ছে 1 নম্বর ঘর। তাহলে ওর, এই যে আমরা মেষের সঙ্গে মঙ্গলকে কানেক্ট করে দিলাম, মঙ্গল থেকে আমরা কি ভাবতে পারি, যারা মেষের মানুষজনের চেহারা কেমন হবে? সেনাপতির মতন হবে, সে একদম ঋষক পুজো রোগা এরকম হবে না। তাহলে সেনাপতির যে গঠনটা, তাহলে আমরা আন্দাজ করতেই পারি এই ধরনের মানুষটা একটু ডাকামুখো হবে, তার গড়নটা একটু সেনাপতি, মানে আর্মিরা যে টাইপের স্ট্রাকচার, বডি স্ট্রাকচার হয়, সেই ধরনের বডি স্ট্রাকচার হবে। এবং যারা একটু রেগে যায় বেশি, মূলত যারা খুব রাগে, রাগের সঙ্গে সঙ্গে তো কি হাই ব্লাড প্রেশার, রাগলে তো সেই মুহূর্তে ব্লাড প্রেশারটা হাই হচ্ছে, তাহলে তার চোখের রং কি হবে, একটু রক্তাভ হবে। এবার যখন আপনি প্রচন্ড রাগেন, বারবার রাগেন, বারবার রাগেন, তাহলে আপনার চুল পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকলো, তাহলে মাথায় চুল কম থাকবে। এই যে জিনিসগুলো, এগুলো আপনারা রিলেট করতে পারবেন, মানে যত পড়বেন তখন এর সঙ্গে ওই, মানে দেখুন জ্যোতিষে হাজারো সূত্র হয়, কিন্তু হাজার আচ্ছা সূত্র ম্যাম, মিলে কিন্তু প্রেডিকশন হয় না। এক্সকিউজ হ্যাঁ। মি, হ্যাঁ, বলছি যে মেষের মঙ্গলের কারকত্ব একটা জিনিস বিচার করব, কিন্তু সেটাই যদি বৃশ্চিকের মঙ্গল হয়, সেটা বোধহয় এতটা ফায়ারি হবে না, না? না, সেটা তো আগে বলা হয়েছে, আমরা এখন আলোচনা করছি একটা লগ্ন সাপেক্ষে। আর একটা কথা বলি, আচ্ছা প্লিজ আচ্ছা, সকলকে উদ্দেশ্য করে বৃশ্চিক বলছি, লগ্ন হলে আর কি। সকলকে উদ্দেশ্য করে বলছি, যখন কথা কেউ বলবে, কোনো স্টুডেন্ট কথা বলবে বা ম্যাম কথা বলবে, তার মধ্যে কিন্তু আমরা মাঝখান দিয়ে ঢুকবো না, ওয়েট করবো, ঠিক আছে? সরি ম্যাম, হ্যাঁ, সরি সরি। একদম এটা মনে রাখতে হবে, কেন কি আমরা যে কথাগুলো বলি এটা তো একটা ফ্লোতে বলি, আর আমরা যেহেতু অষ্টম নিয়ে কাজ করছি, এটা আমরা এমন না যে দেখে দেখে একটা বই পড়লাম, বই দিয়ে আপনাকে 5টা লাইন বলে দিচ্ছি, তো তো এই ফ্লোটা নষ্ট হয়। হ্যাঁ, একটু ধৈর্য আমাদের রাখতে হবে। সকলের প্রশ্নে আমি আসবো, কিন্তু মাঝখান থেকে আমরা ঢুকবো না। যাই হোক, তো যোগীরাজ বাবু, আমি আপনাকে বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম। ওকে ওকে, চলুন। তাহলে তারপরে আমরা আর একবার রিজু পাঁজার কাছে চলে যাব, আসুন। রিজু বাবু, উনি এখনো নেই। তাহলে আমরা কে আর বলে একজনকে Yes, পাচ্ছি। ma'am. এসেন, কে এসেন? রিজু রিজু। আচ্ছা, ভিডিও অন করুন। হ্যাঁ, বলুন, 12th হাউসটা নিয়ে আপনি আরেকবার বলুন। ম্যাম 12 হাউসটাকে ব্যয় স্থান ধরা হয়, হুম। ওখান থেকে বিদেশ যোগ ভ্রমণ ধরা হয়, এবং জেলখানা, হসপিটালাইজ, হুম। মানুষের রোগ জ্বালার, হুম। মানে হাসপাতাল রিলেটেড খরচপাতি এইসবের উপরে বেশি ব্যয় হয় আর কি। হ্যাঁ, ঠিক
অনেকটা ভালো বলেছেন, খুবই ভালো বলেছেন। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই তাহলে। আম, কে আর বলে একজন আছেন, কিন্তু সঠিক নাম জানি না, কে আর বলে দেখাচ্ছে। চলে আসুন, কে আর। হ্যাঁ ম্যাডাম বলুন। আচ্ছা, একটু ভিডিও অন করুন। ম্যাডাম একটু নেট স্টেবল নেই। আচ্ছা, তাহলে আপনি অষ্টম হাউস নিয়ে একটু বলুন আমাদেরকে। হুম, অসমহাউস যেটা আপনি বলছেন অকাল্ট সায়েন্স বা রিসার্চ বা আহ, গুপ্ত কিছুর ব্যাপারে অষ্টম ভাব নির্দেশ করে। আচ্ছা, আর আর কিছু? আর 6, 8, 12 এই তিনটে নেগেটিভ দিকে শুধু যায়। অষ্টম, অষ্টমে আটকে থাকবো, শুধু অষ্টমে। অষ্টম নিয়ে আমরা কি কি বলতে পারি সেটুকু বলবো। হুম, আচ্ছা, বেশ, অনেকটা ভালো বলেছেন। পরের জনের কাছে চলে যাই আবার। আবার আমরা প্রথম থেকে শুরু করি। এবার চলে আসে সৌরভ কুমার দে। চলে আসুন, ভিডিও আনমিউট করুন। হ্যাঁ ম্যাডাম বলুন। নবম হাউস নিয়ে বলুন। গুরু ভাব হুম। মানে গুরুর কাছে শিক্ষা, আহ, আপনার পড়াশোনা, হুম। মানে উচ্চ শিক্ষা এগুলোকে বোঝায়। আচ্ছা। হ্যাঁ, এবং বিদেশে যাওয়ার এটা ওই গুরু ভাব থেকেই আসে। বিদেশে পড়াশোনা শিখতে যাওয়া এটা গুরু ভাব থেকে আসে। আচ্ছা, আর? এখান থেকে মানে ধনাভাব এটাও আসে, বংশ এগুলোও আসে। আচ্ছা, মেইনলি আমরা বায়োলজিক্যাল ফাদারটা বলবো, হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ। বাবার এটাও আসে। বেশ, ঠিক আছে, খুব ভালো চেষ্টা হয়েছে, আরো করবো আমরা। এরপর আমরা আবার একটু ঘুরে যাই। চলে আসি আবার হচ্ছে এর কাছে, রিমার কাছে। রিমা, আবার আনমিউট হয়ে যান। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো আপনি এবার আমাদেরকে জানান। ও নবম হাউসটা আর একবার বলুন, কি কি অ্যাডিশন করতে পারবেন। নবম হাউস থেকে গুরু প্রাপ্তি কেমন হবে? হুম। চেষ্টা করুন, দু একটা নিশ্চয়ই পারবেন, চেষ্টা করুন। গুরু প্রাপ্তি, শিক্ষক। হ্যাঁ, শিক্ষক, একদম। আর? আর কিছু মনে পড়ছে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, একদম। এই তো আস্তে আস্তে শিখে যাবো আমরা সবকিছু, খুব ভালো হয়েছে। আম, প্রবল বাবু, চলে আসুন। প্রবল বলুন বাবু, ম্যাম। চলে আসুন। হ্যাঁ, কোথায়? আনমিউট ইয়ে করুন, ভিডিও অন করুন। ম্যাম ক্যামেরা অন করলে ইয়ে আসবে না, আমার নেটওয়ার্ক প্রচুর স্লো আছে, আমি ট্রাভেলিং আছি এখন। ও, খুবই সমস্যার বিষয়। আহ, ঠিক আছে, টেন্থ হ্যাঁ বলুন, দশম ভাব নিয়ে বলুন। ম্যাম, একবার রিপিট করবেন প্লিজ। হ্যাঁ, দশম হাউস, টেন্থ হাউস, 10 নম্বর ভাব। টেন্থ হাউস। টেন্থ হাউস কেরিয়ার প্রফেশন নিয়ে বলে, পাবলিক ইমেজ, রেপুটেশন, লিডারশিপ, অথরিটি, আপনার অ্যাম্বিশন, হুম। আর কি থাকবে, সোশ্যাল স্ট্যাটাস, হুম। রেসপন্সিবিলিটিস, খুব ভালো হয়েছে, খুবই ভালো হচ্ছে। বলুন। আর? লেগেসি। হ্যাঁ, ঠিক, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এরপরে আমরা চলে যাই আর একবার। কার কাছে যাব? আচ্ছা, অপরাজিতা, মিট ইয়ে করুন, ভিডিও অন করুন। অপরাজিতা। ম্যাডাম ভিডিও আজকে থাকে নেক্সট দিন। আচ্ছা, আপনি বেশ, বলুন, আমি আপনি ক্যান্সেল করে 11th দিচ্ছি। হাউস নিয়ে বলুন। 11th হাউস, হুম। ম্যাডাম এটা হচ্ছে আয় ভাব। হুম। এটা যে কোনো ধরনের আপনার ওটাকে বলে ইচ্ছা প্রাপ্তি, সেটা কতটা আয় হবে মানুষের জীবনে, কিভাবে হবে। হ্যাঁ, আর নেটওয়ার্কের সঙ্গে, যে কোনো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কাজ। হুম। আর এক কথায় বলতে গেলে এটাকে প্রাপ্তির হাউসও বলা হয়। হুম। ঠিক,
ভালো হয়েছে। তাহলে মোটামুটি আমাদের 12খানা ভাব নিয়ে আলোচনা শেষ, এবং তাতে করে আমরা বুঝতে পারলাম যে আমরা ধেরিয়েছি, আমরা খুব একটা ভালো পড়াশোনা করিনি, আমাদেরকে আরেকটু খাটতে হবে বিষয়টা নিয়ে। যাক, মোটামুটি আহ মন্দের ভালো, একটু একটু শিখছি, আবার শিখবো, প্রতিদিন শিখবো। তো এবার আমরা আজকে শিখবো হচ্ছে রাশির কারকত্ব। কোন রাশির মানুষজন কেমন হয় আমরা একটা আবছা আবছা ধারণা নিয়েছি, মোটামুটি সকলেরই সেগুলি জানা, যে চোর রাশি, স্থির রাশি, বুদ্ধি রাশি ইত্যাদি জেনেছি, তত্ত্ব জেনেছি। এবার ওই রাশিগুলোর পার্টিকুলার কোন রাশির মানুষজনগুলো কি রকম বৈশিষ্ট্যের হয় সেটা আমরা একটু ডিটেলে জানবো। তাহলে প্রথমে মেষ রাশি আমরা লিখে ফেলি। মেষ রাশি এবং মেষ লগ্ন এটা কিন্তু দুজনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মানে মেষ রাশি যখন রাশি হয়ে যাবে তাকেও আপনি বলতে পারবেন, এবং মেষ লগ্ন যখন হবে তখন তাকেও আপনি বলতে পারবেন যে আপনার মধ্যে কিন্তু এই ধরনের বৈশিষ্ট্য বর্তমান। তাহলে সেগুলো কি? প্রথমে হচ্ছে কালপুরুষের মাথা হচ্ছে মেষ রাশি, কালপুরুষের মাথা, ফার্স্ট হাউস। আচ্ছা, এটা একটি চর রাশি, আমরা আগে জেনেছি। ক্ষত্রিয় বর্ণ, অগ্নিতত্ত্ব, পূর্ব দিককে নির্দেশ করে। এগুলো কিন্তু প্রত্যেকে লিখবেন, যাদের পক্ষে সম্ভব হচ্ছে তারা লিখে রাখুন। কারণ কি জানেন তো, যদি কেউ চেপে দেয় যে আমি দেবো না, তাহলে কিন্তু পরে আপনাদের তথৈবচ অবস্থা হবে, আর এই পরে সময় করে কিন্তু আর নোট লেখা হয় না। আচ্ছা, ম্যাম ম্যাম আরেকবার বললাম আরেকবার রিপিট করুন, কালপুরুষের মাথা কালপুরুষের মাথা। চররাশি। কালপুরুষের মস্তক, চর রাশি, অগ্নিতত্ত্ব, ক্ষত্রিয় বর্ণ এবং পুরুষ রাশি পূর্ব দিককে নির্দেশ করে এবং অধিক শব্দকারী রাশি। রাশির অধিপতি মঙ্গল 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত বিস্তার, 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত বিস্তার। এই রাশিটির রং লাল। এরা চঞ্চল এবং ক্রূর প্রকৃতির হয়ে থাকে, চঞ্চল এবং ক্রূর প্রকৃতির হয়ে থাকে। ম্যাম 30 ডিগ্রি শব্দকারীর পরে ওটা কি বললেন? এমনি বলেছি 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত এই রাশিটার বিস্তার, আর এটা একটি হুম শব্দ তৈরি করে, মানে এদের এই রাশিটা হচ্ছে বেশি শব্দ তৈরি করে। হুম। রং লাল, চঞ্চল ও ক্রূর প্রকৃতির। ম্যাম শব্দ তৈরি করে মানে? মানে এইদের সাউন্ডের কোয়ালিটিটা একটু উগ্র, একটু বেশি জোরে কথা বলে। আচ্ছা। মানে ওদের কথা শুনলে আপনি দূর থেকে বুঝতে পারবেন যেটা মেষের লোক কথা বলছে, গম গম করে আর কি। হঠকারী, এই রাশিটি স্থান হিসাবে জঙ্গলকে নির্দেশ করে, স্থান হিসাবে জঙ্গলকে নির্দেশ করে। এরা প্রচন্ড সাহসী, মানে একটু বেজায় সাহসী, উত্তেজক, হঠকারী, সিদ্ধান্ত নিতে পটু, বদরাগী, অবিবেচক, কলহ দাঙ্গা প্রিয়।
এবং শক্তিশালী রাশি। অতিরিক্ত কি একটা বললেন? অতিরিক্ত মানে বদ, যেটাকে বলে অনিয়ন্ত্রিত সাহস। আর একটা বলেছি যে কলহ বিবাদ প্রিয়। মানে যেখানে মারপিট দাঙ্গা ঝামেলা আছে সেখানে আহ, মেষ লগ্নকে, মেষ রাশিকে পাবেন। মানে মনে করুন একটা কোথাও একটা কেওয়াজ হচ্ছে, দূর থেকে দেখতে পাচ্ছেন যে একটা কোনো একটা গন্ডগোল ওখানে তৈরি হচ্ছে। আপনি দেখলেন আপনার পাশ থেকে একটা লোক, সে আপনাকে ধাক্কা মেরে বললো, এই এই সরো তো, ধরো তো, কি হচ্ছে দেখি দেখি, এ দাদা সাইড দিন তো। এই যে এক্স্যাক্টলি এরকম ভাবে ঢুকে যাওয়া যে মানুষটা, এবং সে গিয়ে একেবারে নিজেই পুরো নিজে একদম সব আমি সাল্টে দেবো, এরকম মেন্টালিটির মানুষজনগুলো, মানে এদের মধ্যে একটু এগিয়ে গিয়ে ঝুঁকি নিয়ে কাজকর্ম করা এসবগুলো দেখতে পাওয়া যায়। এবং এরা কিন্তু কোনো রকম ভাবে পুরনোপন্থীর মানুষ নয়। এরা সর্বদাই পুরনো জিনিসকে ভেঙে নতুন কিছু তৈরি করায় উদ্যোগী। মানে এরা অ্যাজ ইউজুয়াল লাইফ চালায় না, এরা সমস্ত নিয়মকে ভাঙে, নতুন কিছু তৈরি করে, বিদ্রোহী হয়। যেখানে যেখানে প্রতিবাদ সেখানে সেখানে মেষ রাশি, যেখানে যেখানে রক্তপাত, মানে রক্তপাত ঘটিয়ে দিচ্ছে, নিজে রক্তাক্ত হচ্ছে, মানে ঘটিয়ে দেওয়াটা বেশি মেষ লগ্নের বা মেষ রাশির হাত থাকে। সঙ্গে মঙ্গল, মানে মঙ্গল যেহেতু মেষ রাশির কারক গ্রহ, সুতরাং মেষ রাশির মধ্যে এই সকল গুণ বৈশিষ্ট্য থাকবে। আর এদের যে গলার যে স্বর, কথা বলার স্বর একটু তুলনামূলকভাবে ঝাঁঝালো হয়, একটু মানে মিষ্টতার অভাব দেখতে পাওয়া যায়। হলো, মেষ রাশিটাকে আমরা কমপ্লিট করলাম। এরপর আমরা লিখবো হচ্ছে বৃষ রাশি। এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং কালপুরুষের মুখমণ্ডল। স্থির রাশি, স্ত্রী রাশি, পৃথ্বী তত্ত্বের রাশি। ম্যাম একটু স্লো বলুন, লেখা যাচ্ছে ওকে, না। ওকে, স্লো বলছি। স্থির রাশি, বৈশ্য বর্ণ, পৃথ্বী তত্ত্ব, শ্বেত বর্ণ এবং দক্ষিণ দিককে নির্দেশ করে। তীর রাশি, কালপুরুষের মুখমণ্ডল, বৈশ্য বর্ণ, বৈশ্য বর্ণ, পৃথ্বী তত্ত্ব, পৃথ্বী পৃথ্বী তত্ত্ব। তত্ত্ব, শ্বেত বর্ণ এবং দক্ষিণ দিককে নির্দেশ করে। সুন্দর করে লিখে নোটগুলো দেবেন তো গ্রুপের মধ্যে। আচ্ছা, এর বিস্তার হচ্ছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত। এই রাশি মূলত ফুলের বাগান, তৃণভূমি, ফুলের বাগান, তৃণভূমি, মানে যে ভূমিতে সুন্দর ঘাস আছে, এবং সুদৃশ্য জলাভূমি, সুদৃশ্য জলাভূমিকে নির্দেশ করে। তার মানে কারো যদি 4th হাউসে বৃষ রাশি পড়ছে, তাহলে আপনি বলতে পারবেন যে আপনার বাড়ির পাশে কি এরকম তৃণভূমি বা জলাশয়ের মধ্যে সুদৃশ্য জলাশয় বা ছোটখাটো ফুলের বাগান এগুলো আছে। এটা থাকতে দেখতে পাওয়া যায় যদি কারোর 4th হাউস বৃষ রাশিতে পড়ে। এরা রক্ষণশীল এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকে। রক্ষণশীল এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকে। এরা একটু গোঁড়া, এরা একটু পুরনো গান শুনতে ভালোবাসে,
এরা একটু পুরনো পন্থীর জামা কাপড়, পুরনো পুরনো যে কোনো জিনিস, মানে এটা ট্র্যাডিশনাল, পুরনো বলতে একটু ট্র্যাডিশনাল টাইপের হয়। হট করে মানে মেষ যেমন, একজন মেষ লগ্নের মানুষ সে এক্ষুনি একটা ছেঁড়া কাটা হাঁটুতে ছেঁড়া যে জিন্স গুলো হয়, তার যদি বয়স ধরুন 50 বছর হয়ে গেছে, তাহলে আপনি আগে তাকে যদি একটা বলেন যে এই যে ছেঁড়া জিন্স দিলাম আপনি পরুন, সে খুব আনন্দের সঙ্গে ওটা কিন্তু গ্রহণ করবে এবং ক্যারিও করবে। কিন্তু বৃষ লগ্নের 25 বছরের ছেলেকেও যদি আপনি বলেন ছেঁড়া জিন্স পর, নইবো নইবো ও কোনোদিনও পরবে না। ওই পুরোনো ট্র্যাডিশনাল যেটাতে ও ও মনে করবে এটা আমার রক্ষণশীলতার অভাব। এই পরে নাকি কোনো একটা ভদ্র ছেলে কখনো একটা ছেঁড়া জিন্স পরে? এটা বৃষ লগ্নের কথা। কিন্তু মেষ লগ্ন কি বলবে? জীবন মানেই নতুন, কবে কার কোন দাদু ঠাকুরদার আমলে কি করে গেছিল সেটা আমাকে ক্যারি করতে হবে। তো বৃষ লগ্নের মধ্যে এই রক্ষণশীলতা দেখতে পাওয়া যায়। এরা ভীষণ আরাম প্রিয়, সৌন্দর্য রসবোধ এদের মধ্যে বিদ্যমান। এরা একটু তুলনামূলকভাবে অলস হয়। এদের মধ্যে দয়া দাক্ষিণ্য দেখতে পাওয়া যায়। এরা বেশ মমতাশীল, মাতৃত্বের মতন মমতা কিন্তু এদের মধ্যে, বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের মধ্যে কিন্তু মাতৃসুলভ একটি মমতা, মাতৃসুলভ যে মমতা হয় সেই মমতাটা কিন্তু বৃষ লগ্নের মানুষজনদের মধ্যে বিদ্যমান। এরা কিন্তু সাহিত্য, সৌন্দর্য, সঙ্গীত, নৃত্য ইত্যাদির বিষয়ে কিন্তু বিশেষ আগ্রহী হয়ে থাকে, তবে সেই ধরনের সঙ্গীত যেগুলো কিন্তু ট্র্যাডিশনাল, মানে এই বর্তমানে ব্যান্ডের মিউজিক যতটা মেষ লগ্নের মানুষ খুব আনন্দের সঙ্গে শুনবে, সেই তুলনামূলকভাবে বৃষ লগ্ন বৃষ রাশি কিন্তু একটু ক্লাসিক্যালটা ভালো শুনবে, রবীন্দ্রসঙ্গীত ভালো শুনবে, এরকম চয়েস তাদের হবে। হলো? এটুকু হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, বৃষ হয়ে গেল, এরপরে আমরা লিখবো মিথুন রাশি। আচ্ছা, ওর হচ্ছে 30 থেকে 60 ডিগ্রি বলেছি বৃষ রাশি। হ্যাঁ। হ্যাঁ, এবার হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি কালপুরুষের বক্ষ, কালপুরুষের বক্ষ অর্থাৎ ঊর্ধ্ব বক্ষ, এবং এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ। 60 থেকে 90 হচ্ছে এর স্প্যান। আবার বলুন। 60 থেকে 90 হচ্ছে স্প্যান, মানে বিস্তার, 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। বায়ু রাশি, বায়ুতত্ত্বের রাশি। শূদ্র বর্ণ, দ্ব্যাতক রাশি, এদের মধ্যে দ্বি স্বভাব বর্তমান। দুই রকম স্বভাব দেখতে পারবেন, কখনো হ্যাঁ কখনো না, কখনো নারীর মতন, কখনো আবার তাদের মধ্যে পুরুষ সুলভ স্বভাব থাকবে। ক্লাস শেষ হলে লাগবে। আচ্ছা, সবুজ বর্ণ, জায়গা বলতে, হ্যাঁ বলুন কি কিছু। আচ্ছা, আপনাদের মিউট করে দিন না, কিছু বোঝা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। আচ্ছা, স্থান হিসাবে বাগান, সবুজ বাগান, কিন্তু সেটা জঙ্গল নয়। ক্যাসিনো এবং যে কোনো সুখস্থান, এই কি সকল। বললেন এর আগেরটা? বললাম সাজানো বাগান, হ্যাঁ। ক্যাসিনো এবং যে কোনো সুখস্থান, যেখানে গিয়ে মানুষ সুখ খোঁজে, এরকম জায়গা, সে যেটা যেটা হবে আর কি, যার কাছে যেটা সুখকর।
এই সকল জায়গাকে এরা হচ্ছে নির্দেশ করে। আর প্রেডিকশন করবেন তখন এগুলো বলতে পারবেন যে কারো যদি 4th হাউস এরকম হয়। ঠিকঠাক শোনা যাচ্ছে সাউন্ড? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, এরা হচ্ছে দ্বি যুক্ত, এদের মধ্যে কখনো হ্যাঁ কখনো না এই বিষয়টা থাকে। এরা যে কোনো সিদ্ধান্ত নিতে অনেক সময় ব্যয় করে। চটজলদি মেষ লগ্ন যেমন চটজলদি একদম হ্যাঁ বললাম তো এক্ষুনি হ্যাঁ, মিথুন সেটা করে না, এরা কখনো হ্যাঁ কখনো না। এরা খুব বাকপটু হয়, অর্থাৎ খুব কথা বলতে ভালোবাসে। এরা বাচ্চাদের সঙ্গে মিশতে খুব ভালোবাসে, বা নিজেদের মধ্যেও একটু বাচ্চামি থাকে। তুলনামূলকভাবে এরা একটু সরল, বালক সুলভ। এরাও একটু খেলাধুলা, মানে ওই আহ, মাঠে গিয়ে যে সমস্ত খেলাধুলা হয় বাচ্চাদের সঙ্গে, এরকম ধরনের খেলাধুলা করতে এরা ভালোবাসে। এরা হাতের কাজে নিপুণ হয়। স্পষ্ট বক্তা হয়। যে স্পিকার গুলো যে স্পিকার হয় না, খুব ভালো মোটিভেট করতে পারে। তো স্পিকার মানে ওই যে ধরনের বক্তা আর কি, ভালো কথা বলার ক্ষমতা মিথুনের আছে। চট জলদি এরা বন্ধু বানিয়ে ফেলতে পারে। একটা আননোন প্লেসে গেল, কাউকে চেনে না জানে না, 2-4 জনের সঙ্গে এমনি দেখবেন ট্রেনে বাসে চলতে চলতে আপনি দেখবেন কিছু ধরনের মানুষ আছে, নিজের থেকে এসেই বলল কি দাদা তাই তো, আপনি হয়তো ঘুমোচ্ছিলেন ঢুলছিলেন, হঠাৎ আপনাকে জাগিয়ে আপনার সঙ্গে খোশ গপ্প করতে শুরু করে দিল। এবং সেই গপ্পের কোনো মানে আপনি আপনার নিজের জগৎ থেকে বেরিয়ে এসে আবার তার জগতে ঢুকে গেলেন তার গপ্পের মাধ্যমে। এই গপ্পবাজ লোক কিন্তু মিথুন রাশি হয়ে থাকে। খুব ভালো গল্প বলতে পারে এবং কথা খুব মানে নিজের থেকে এসে বন্ধুত্ব করা যে কোনো যোগাযোগ রক্ষা এরা কিন্তু খুব মাস্টারপিস হয়। এরা একটু লম্বাটে গড়নের হয়, ধীর স্থির, লম্বা লম্বা হাত, এদের হাতগুলো তুলনামূলকভাবে একটু লম্বা লম্বা দেখতে পাওয়া যায়। এবং এদের হাতের কাজ অতি সূক্ষ্ম হয়, সূক্ষ্ম হাতের কাজ করতে পারে এবং হাতের কাজে এরা কিন্তু মাহির হয়। এরাও স্নেহপ্রবণ হয়, তবে এদের স্নেহটা শিশু সুলভ। ঠিক আছে, এইটুকু হয়েছে সবার? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপরে আমরা চলে যাই কর্কট রাশি, কালপুরুষের হৃদয়। 90 থেকে 120 ডিগ্রি স্প্যান। চর রাশি, বিপ্র বর্ণ। একটু একটু আছে। ধীরে ধীরে বলবো। হ্যাঁ একটু, কালপুরুষের হৃদয় না? কালপুরুষের হৃদয়। হ্যাঁ। আর 90 থেকে? 90 থেকে 120 ডিগ্রি স্প্যান। আচ্ছা, চর রাশি, স্ত্রী রাশি, বিপ্র বর্ণ, শ্বেত বর্ণ। কি বর্ণ ম্যাম? হ্যাঁ শ্বেত, সাদা সাদা। এবং জলতত্ত্বের রাশি। জলতত্ত্বের রাশি। স্থান হিসাবে এরা জলাভূমিকে নির্দেশ করে। সুন্দর জলাভূমি, হ্রদ, তারপরে বালুভূমির কাছাকাছি কোনো আহ এই বালুভূমির কাছাকাছি কোনো স্থান, যেটাকে মোটামুটি ভাবে একটা সুন্দর বলা চলে, এরকম কোনো জায়গা।
মূলত জলাশয়, কিন্তু ক্লিয়ার জলাশয়, মানে বদ্ধ পুকুর নয়, দুর্গন্ধযুক্ত পুকুর নয়, যেগুলো স্বচ্ছ, ক্লিয়ার, শুদ্ধ, এইরকম জলাশয়। আচ্ছা, এরা হচ্ছে বৈশিষ্ট্যে এরা মাতৃসুলভ, স্নেহ পরায়ণ, প্রেমে এরা একাগ্র থাকে, একমুখী, কল্পনাপ্রবণ, বিশেষ ভাব আবেগে তাড়িত, ভাব আবেগে তাড়িত, আভিজাত্য বোধ, অশেষ কল্পনা শক্তি বা বিশেষ কল্পনা শক্তি। এই মানুষগুলো খাওয়াতে বা খেতে, বিশেষ করে খাওয়াতে খুব পছন্দ করে। দেখবেন জীবনে অনেক মানুষ পাবেন না, কিছু মানুষ আপনার জীবনে আসবে, যে মানুষগুলো, সেটা মানে যে কেউ হতে পারে, একজন পুরুষও হতে পারে, একজন নারীও হতে পারে, একজন শিশুও হতে পারে, কিন্তু যে মানুষটা আপনাকে যখন খেতে দেবে বা খাওয়াবে, বা কারোর হাতের রান্না যেটা খেলে আপনার নিজের মায়ের কথা মনে পড়ে যায়, ওই মানুষটা কিন্তু কর্কট লগ্ন বা কর্কট রাশির হতে পারে। কারণ কর্কট লগ্ন বা কর্কট রাশির মধ্যে মাতৃসুলভ আচরণ, মাতৃসুলভ আদর, স্নেহ, যত্ন, এইগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। সে একটা পুরুষও হতে পারে, মানে আপনি ধরুন একজন প্রেমিকা এবং আপনার প্রেমিক সে হচ্ছে কর্কট লগ্নের বা কর্কট রাশির, তাহলে আপনি বলবেন বা আপনার ফিল হবে যে মানুষটা আমাকে আমার মায়ের মতন করে ভালোবাসে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। কারোর আছে এই উদাহরণটা, মিললো কারোর সঙ্গে? হ্যাঁ, আমার হাজবেন্ড। হ্যাঁ মা, আমার আছে। আচ্ছা, অধিপতি গ্রহ চন্দ্র, এটাকে লিখে দেবো? হ্যাঁ, লিখে নিন। অধিপতি গ্রহ চন্দ্র, যেগুলো কমন আপনারা জানেন ওগুলো তো লিখে নেবেনই। হুম। বেশ। আচ্ছা, আর এই মানুষগুলো জীবনের শেষ দিন পর্যন্ত কিছু না কিছু নতুন নতুন কাজ করার আর কি পরিকল্পনা বা প্ল্যান এরা করতে থাকে। এদের উচ্চ আশা অনেক, কিন্তু মানে মেষ লগ্নেরও উচ্চ আশা আছে। মেষ লগ্ন উচ্চ আশা করলো এবং জীবনে একটা বাধা তৈরি হলো, বাধা আসলো, এরা এই বাধাকে পায়ে লাথি মেরে বা পায়ের গোড়ালির তলায় আঘাত করে ওই বাধাটাকে টুকরো টুকরো করে এগিয়ে যাবে। মেষ লগ্নকে কোনো বাধা আটকে রাখতে পারে না। কিন্তু কর্কট কি, কর্কট হচ্ছে জলের মতন। তো একটা জলধারা যখন আসে, কোনো একটা সরু জলধারা, ধরুন আপনার মেঝের উপর দিয়ে একটা জলধারা বয়ে চলেছে, তার সামনে যদি কোনো বাধা আসে, ও তো ওই বাধাটাকে দেখবেন অতিক্রম করতে পারে না, কি হয়, দুভাগে বিভক্ত হয়ে যায়। তো এই কর্কট লগ্নের ক্ষেত্রে বা কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু এই একই বিষয়। যখন এদের জীবনে কোনো বাধা আসে, এরা কিন্তু সেই বাধাটাকে অতিক্রম করতে পারে না এবং এরা বিভক্ত হয়ে যায়। এরা উচ্চ আশা করলেও কিন্তু এদের জীবনে সেই বাধাকে এরা অতিক্রম করতে পারে না। ঠিক আছে, এরপরে আমরা সিংহ রাশিকে লিখব। সিংহ রাশি হচ্ছে কালপুরুষের উদর বা পেট। অধিপতি গ্রহ রবি। স্থির রাশি, পুরুষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, অগ্নি তত্ত্ব,
লোহিত বর্ণকে নির্দেশ করে, এবং এর স্প্যান হচ্ছে 120 থেকে 150 ডিগ্রি। স্থান পুরুষ হিসাবে, বলুন। পুরুষ রাশি, তার মাঝে দিল ওটা বাদ দিলাম কিনা বুঝলাম না। অগ্নিতত্ত্ব, লোহিত বর্ণ, 120 থেকে 150। হ্যাঁ হ্যাঁ, এটাই আছে। যদি দু একটা বাদ যায় পরে ভিডিও দেখে মিলিয়ে নেবেন, আমিও তো পরপর কি বলি ভুলে যাই। সত্যি। আচ্ছা, তারপরে স্থান হিসাবে এরা নির্দেশ করে পাহাড়, পর্বত, গুহা ইত্যাদি স্থানকে। বৈশিষ্ট্য কি? রবি হচ্ছে রাজা, আর এই রবির অধীনস্থ রাশি, তার স্বভাব থাকবে রাজার মতন। আত্মসম্মান বোধ প্রচন্ড। কখনো কখনো এদের মধ্যে ইগো প্রবলেম দেখতে পাওয়া যায়। চট করে এরা সরি বলতে পারে না। কারোর কাছে মাথা নোয়াতে এরা শেখে না। জীবনে এদের মূল মন্ত্র সম্মান। সম্মানে সামান্যতম আঘাত লাগলে মেষ রাশির লোক, মেষ লগ্নের লোক সেখানে কিন্তু দ্বিতীয়বার আর যাবে না, বা কোনো রকম কম্প্রোমাইজ এরা করবে না। এই সিংহ রাশি কথা বলছি, মেষের ক্ষেত্রে বলছি না। মেষ কিন্তু হঠাৎ রেগে যায়, আবার ওকে বাবা বাছা করে বুঝালে ওরা কিন্তু বুঝিয়েও যায়। মানে একটু কল্পনা করুন, ধরুন আহ নেতাদের সঙ্গে যে সকল দাদারা থাকে আগের রাশিতে, মানে প্রতিবাদে, মিছিলে, মিটিং এ, সেই সব দাদাদের বাংলা সিনেমায় আপনারা যেরকম দেখেছেন ঠিক সেরকম করে কল্পনা করুন। একটা গন্ডগোল দাঙ্গা দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে আসলো, প্রচন্ড রেগে গেছে, এসে যে নেতা দাদা তার কাছে এসে বলছে, দাদা একেবারে ফাটিয়ে দেবো, চুটি দেবো, এটা উল্টো করেছে, এক্স্যাক্টলি এরকম যেগুলো বলে, এরকম করে সে বলে প্রচন্ড রাগী, প্রচন্ড সে রেগে গেছে। দাদা মানে নেতা দাদা, সে তাকে বললো, না রে কালটে, এরকম করলে হবে না কিন্তু, তো মাথাটা ঠান্ডা করে ভাব। দাদা 2 মিনিট বুঝিয়ে দিল। মেষ লগ্নের লোকটা ঠিকই বললো, হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছো। এটা হচ্ছে মেষ লগ্ন, প্রচন্ড রেগে যাবে, কিন্তু একে বুঝিয়ে দিলে কিন্তু এ বুঝেও যাবে, আবার শান্তও হয়ে যাবে। কিন্তু এই যে সিংহ লগ্ন বা সিংহ রাশি, এরা কিন্তু চট করে বোঝে না। এরা যদি নিজে কিছু বোঝে, আপনি যতই এদের বোঝান এরা কিন্তু বুঝবে না। এরা যা বুঝেছে, এরা সেটা বুঝেছে, এবং এরা সেটাকে একদম সঠিক মনে করবে। চাহে আপনি যত যুক্তি তক্ক দেন না কেন, আপনার যুক্তির এগেনস্টে ওর আবার একটা যুক্তি, এবং সেটা মানে কঠিন যুক্তি, যেটাকে আপনার ভাঙতে গেলে ভিমড়ি খেতে হবে, এরকম যুক্তি কিন্তু ওদের রেডি থাকে। এরা চট করে অন্যের কথায় প্রভাবিত হয় না। এই যত রকমের নেতা নেত্রী ইত্যাদি আছে, এদের মধ্যে সাংগঠনিক ক্ষমতা আছে, প্রচুর পরিমাণে এই ক্ষমতাটা এরা মানে অর্জন করে। এরা সব সময় নিজের আদর্শে অবিচলিত। এদের নিজেদের আদর্শ থেকে কিন্তু এদেরকে চট করে সরানো যায় না। অটল বিশ্বাসী, আত্মবিশ্বাসী যাকে বলে, নিজের প্রতি অটল আত্মবিশ্বাসী। আর কি আহ উচ্চাভিলাষ, উচ্চাভিলাষ মানে প্রচন্ড উচ্চাভিলাষ এদের থাকে। এদের মধ্যে আত্মমহিমা, আত্মগর্ব, কখনো কখনো সেটা আত্ম অহংকার এই রূপ ধারণ করে। এবং সিংহ যেহেতু, সিংহ লগ্ন সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু তুলনামূলকভাবে মাথার চুল পড়ে যাওয়ার কিন্তু টেন্ডেন্সি থাকে। ঠিক আছে, এটুকু হয়েছে।
আচ্ছা, সিংহ হয়ে গেল। এরপরে আমরা চলে যাই কন্যার ঘরে। কালপুরুষের কোটি দেশ, কোটি অর্থাৎ কোমর, কালপুরুষের কোমর, এবং অধিপতি গ্রহ হচ্ছে বুধ। রং হচ্ছে সবুজ। দক্ষিণ দিক বৈশ্য বর্ণ। পৃথ্বী তত্ত্বের রাশি। ম্যাম রং সবুজ। রং সবুজ, বৈশ্য বর্ণ। আর দক্ষিণ দিক না? দক্ষিণ দিক পৃথ্বী তত্ত্ব 150 থেকে 180 ডিগ্রি স্প্যান। আচ্ছা, সবুজ ঘাসের গালিচাময়, মানে সবুজ ঘাসের গালিচাময় স্থান নির্দেশ করে। মানে কিছু কিছু পার্কের মধ্যে দেখবেন, বা কিছু কিছু স্পেশাল বাড়িতে, কিছু নির্দিষ্ট অফিসে, যেখানে যেখানে ওই ঘাসগুলোকে ট্রিম করে করে সুন্দর করে করা হয়, ওই সকল স্থানকে কিন্তু নির্দেশ করে হচ্ছে কন্যা রাশি, অর্থাৎ সবুজ ঘাসের গালিচাময় স্থান। হয়েছে? অধিপতি যেহেতু বুধ, আর বুধ হচ্ছে বুদ্ধির কারক। মিথুনের তুলনায়, মিথুন হচ্ছে বুধের মানে বুধেরই রাশি, কিন্তু ও হচ্ছে বায়ু তত্ত্বের রাশি, তাই তো? এবার বুধের মানে মিথুনের রাশি, তা সেটাও বুধের হওয়া সত্ত্বেও এই ধরনের মানুষের মধ্যে কিন্তু একটু বায়ুতত্ত্বের প্রভাব দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই মানুষের নিজের যেটুকু বুদ্ধি আছে, বুদ্ধি কিন্তু এরও আছে। মিথুনের বুদ্ধি আর কন্যার বুদ্ধির মধ্যে আমি কম্পেয়ার করছি, মিথুনের মধ্যেও কিন্তু বুদ্ধি আছে, কিন্তু ওই বুদ্ধিটাকে কিন্তু প্ররোচিত করে দেওয়া যায়। অর্থাৎ একজন মানুষ এরকম হয় না যে আমি শোনা কথায় বিশ্বাস করি না, মোটেই করি না, এই ধরনের বৈশিষ্ট্য থাকবে মেষের মধ্যে, এই ধরনের বৈশিষ্ট্য থাকবে সিংহের মধ্যে। কিন্তু মিথুন রাশির মানুষদের কিন্তু, মিথুন তুলা, এরা কিন্তু তুলনামূলকভাবে শোনা কথায় গুরুত্ব দেয় বেশি, নিজে যাচ পড়তাল করে না। এরা বিশেষ অবস্থায়, বিশেষ সময়ে, সেটা খারাপ সময় ভালো সময় যেটাই হোক না কেন, সেই সময় না এরা হচ্ছে অন্যের কথাকে গুরুত্ব দিয়ে নিজের বুদ্ধির বিভ্রম ঘটিয়ে বিপদ ডেকে আনে বা সম্পর্ক নষ্ট করে ফেলে। এদের কাছে কিন্তু মানে এরা একটু বায়ুতত্ত্ব, মানে একটা কথা আপনি ওর কানে ফু দিয়ে দিলেন, তো এই যে কথাটা ও ভাবলো না কেন হচ্ছে, কথাটার গভীরতা নিয়ে ও বিচার করলো না, ও সঙ্গে সঙ্গে সেই কথাটা বিশ্বাস করলো, করে নিয়ে ও আবার সেকেন্ড পার্সনকে সেই কথাটাই বললো। হয়তো একটা ভুয়ো কথা, হয়তো একটা মিথ্যে কথা, কিন্তু সে জাজ না করেই কিন্তু ট্রান্সফার করে দেয়। এবং তাতে করে কি, তার যে বুদ্ধিটা ছিল বা বুদ্ধিটা আছে, সেই বুদ্ধিটার কিন্তু সঠিক প্রয়োগ হয় না। কিন্তু কন্যা রাশির মানুষ কিন্তু সেরকম নয়, কারণ এ হচ্ছে পৃথ্বী তত্ত্ব, এর মধ্যে কিন্তু স্থিরতা থাকবে। সুতরাং এ কিন্তু ব্যক্তি জীবনে মিথুনের তুলনায় অনেক বেশি বুদ্ধিদীপ্ত। তো আহ বুদ্ধির অ্যাপ্লাই যেটা মিথুন করতে পারে না, সেটা কিন্তু পরিপূর্ণভাবে হচ্ছে কন্যা রাশিটা করতে পারে। কন্যা রাশির মানুষজন কিন্তু নিজের ভালো, এই বিষয়ে কিন্তু এরা খুব সচেতন, কিসে নিজের ভালো হবে সেটা কিন্তু এরা
সবার আগে বুঝতে পারে। মানে কোনো একটা কাজের জন্য আপনি তাকে ডাকলেন যে চলুন এই কাজটা করি, সে কিন্তু আপনাকে প্রথম হ্যাঁ বলে দিল, হ্যাঁ চলো করবো। সে বাড়ি এসে ভাববে, কারণ এটাও বুধ এবং এটাও কিন্তু দ্বিস্বভাবযুক্ত। বাড়ি এসে ভাববে যে এই কাজটা আমি করব, তাহলে আমার কতটা লাভ হবে, কতটা ক্ষতি হবে, কতটা বিপদ হবে, কি কিছুই পাবো না, এই সমস্ত কিছু সে বসে বসে ভাববে। অর্থাৎ ক্যালকুলেটিভ। মানে কন্যার মানুষজন, কন্যা রাশির বৈশিষ্ট্য কিন্তু ক্যালকুলেশন। এরা অঙ্কেও খুব পারদর্শী হয় এই জন্য। এবং এই ক্যালকুলেশনের পরে সে যখন বুঝতে পারলো যে আমার লাভ ক্ষতির জায়গাটা কিরকম, সে যদি দেখতে পাচ্ছে যে না আমি লাভবান হব না, তাহলে কিন্তু আপনাকে যে হ্যাঁ বলে এসেছিল সেই হ্যাঁটা এ কিন্তু মুহূর্তে না করে দেবে। মেষ লগ্ন যেমন আপনাকে যখন হ্যাঁ বলেছে, এর জান যায় পার বাঁচান না যায়, এ কিন্তু শেষ পর্যন্ত আপনাকে হ্যাঁ হ্যাঁতেই থাকবে। হ্যাঁ বলেছি মানে হ্যাঁ, ওই হ্যাঁ থেকে আমাকে আর মৃত্যু ছাড়া কেউ নাড়াতে পারবে না। কিন্তু কন্যা কিন্তু সেটা কখনোই করবে না। সে আগে বুঝবে, বুঝে জানবে, জেনে যদি মনে হয় যে না আমার তো ভাই এখানে লাভ নেই বা আমার তো ভাই এখানে ক্ষতি আছে, সে কিন্তু আস্তে করে সরে যাবে। তবে আপনাকে বুঝতে দেবে, এর বুদ্ধি অ্যাপ্লাইটা সে করবে, এবং এই বুদ্ধি অ্যাপ্লাই করে কিন্তু এর সতর্কতার সঙ্গে সে নিজেকে সেখান থেকে রিমুভ করে নিয়ে যাবে। আর কি, প্রচন্ড বাস্তববোধ, যেটা মিথুনের তুলনামূলকভাবে কম। এদের মধ্যে কিন্তু এই বাস্তব বোধটা কিন্তু খুব সচেতন। এরা বাস্তব বোধে কিন্তু ভীষণ অ্যাক্টিভ, যে এই সময়চ্যুত সিদ্ধান্ত, কিরকম সিদ্ধান্ত নেব কি না নেব, এই বিষয়ে কিন্তু এরা খুব সচেতন হয়ে থাকে। সমালোচনা, সমালোচনা জিনিসটা খুব একটা ভালো কথা না। এই সমালোচনা বিশেষ করে রাহু আমাদের দেয়। কিন্তু সমালোচনাকে কাজে লাগিয়ে যখন মানুষ কিছু উন্নতি সাধন করে, যেমন আমাদের টিভি প্রোগ্রাম, মিডিয়া ইত্যাদিতে যে ধরনের সমালোচনাগুলো হয়, সুসমালোচক তাদেরকে বলা হয়। মানে ইচ্ছাকৃতভাবে আপনার সমালোচনা করছি না, প্রয়োজনের তাগিদে আপনার সমালোচনা করছি, সেই ধরনের সুসমালোচক কিন্তু কন্যা রাশির মানুষজন হয়ে থাকে, বা এই রাশির বৈশিষ্ট্য। এছাড়া কূটনৈতিক বুদ্ধি, যত বুদ্ধিজীবী মানুষ তাদের মধ্যে কিন্তু কন্যা রাশির প্রভাব দেখতে পাওয়া যায়। হয়েছে এটুকু? এটুকু হলো সকলের? আপনারা নিজের মতন গুছিয়ে হ্যাঁ লিখবেন। ম্যাম। হ্যাঁ ম্যাম। এক্স্যাক্টলি আমি যেভাবে যেভাবে বলছি ওরকম ভাবে তো লিখতে গেলে অনেক টাইম লেগে যাবে। আপনারা আমার কথাগুলো শুনে পয়েন্ট পয়েন্ট করে, ধরুন আমি এতটা সুসমালোচক সম্পর্কে বললাম, আমরা শুধু 1 নম্বর দিয়ে সুসমালোচক লিখে দিন, বাকিটা তো আপনারা বুঝতেই পারবেন যে কি বলছে। ঠিক আছে? তারপরে আপনারা আরেকবার ভিডিওটা মিলিয়ে নেবেন যে কতটুকু বাদ গেল, কি কি বাকি থেকে গেল, তাও তখন একটু অ্যাডিশন করে নেবেন। এরপরে আমরা চলে চলে যাব হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। কালপুরুষের তলপেট, অধিপতি গ্রহ শুক্র, শুভ্র বর্ণ, পুরুষ রাশি, পশ্চিম দিক, চর রাশি, এবং ক্ষত্রিয় বর্ণ। ম্যাডাম শূদ্র বর্ণ। শুভ্র, শুভ্র মানে সাদা সাদা। ম্যাডাম তুলা রাশি শূদ্র বর্ণ না? আমরা তো বোধহয় কালপুরুষের ওটাই পড়েছিলাম। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি একটু ভেবে বলি। সিংহ হচ্ছে ক্ষত্রিয়। হ্যাঁ 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 হ্যাঁ, সরি, ঠিক। হ্যাঁ, শূদ্র বর্ণ। হুম, হুম। সিংহ ক্ষত্রিয়। আচ্ছা, ম্যাম একবার রিপিট করুন না। হ্যাঁ, কালপুরুষের তলপেট, অধিপতি শুক্র, তারপরে লিখুন চর রাশি,
পশ্চিম দিক, শুভ্র বর্ণ, পশ্চিম দিক পুরুষ রাশি, এবং শূদ্র। এই পর্যন্ত হয়েছে। হ্যাঁ ম্যাম। 180 থেকে 200 ডিগ্রি স্প্যান। ম্যাম 200 না 210? এই 210, সরি সরি, 210। হ্যাঁ, ওই 30-30 করে করে নেবেন একটু, আমার যদি ভুল হয় আপনারা ঠিক করে নেবেন। 180 থেকে 210 ডিগ্রি পর্যন্ত স্প্যান। এবার এরা হচ্ছে তুলা রাশি হচ্ছে সেই সকল জায়গাগুলো নির্দেশ করে যেখানে হচ্ছে মার্কেট আছে, বাজার। ম্যাম আরেকবার বলবেন কোন জায়গা? বাজার? বাজার বা মার্কেট এবং দোকানপাট, মানে যে মার্কেটের মধ্যে দোকানপাট আছে। ম্যাম শপিং মলকেও কি তাহলে করবে? শপিং মলের মধ্যে তো সমস্ত কিছু একসঙ্গে, হ্যাঁ শপিং মল বলতে পারেন, অবশ্যই ওটার মধ্যেও তো বাজার হাট সবই আছে। যেখানে মূলত ব্যবসা হয় আর কি, সেই জায়গাগুলোকে নির্দেশ করে। তুলা রাশির অধিপতি যেহেতু শুক্র, তো এই মানুষজনগুলো সৌন্দর্য প্রিয়, প্রেম প্রীতি ভালোবাসা প্রিয়। এদের কাছে কামের থেকে প্রেমের গুরুত্ব বেশি। এই মানুষগুলো ভীষণভাবে সামাজিক। মানে তুলা রাশির প্রথম প্রথম এবং প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে এরা ভীষণভাবে সামাজিক। এরা সবকিছুর মধ্যে ব্যালেন্স তৈরি করতে চায়। সংসারে, সমাজে, অফিসে, রাস্তাঘাটে এরা সব সব সময় সকলকে নিয়ে অগ্রসর হতে চায়, সবাইকে নিয়ে চলতে চায়। এই সবাইকে নিয়ে চলতে চেয়ে বা সবাইকে ব্যালেন্স রাখতে গিয়ে এই মানুষটা কিন্তু নিজে ডিসব্যালেন্স হয়ে যায়। মানে দেখবেন তুলা রাশির প্রতীকী চিহ্ন কি? তুলা যন্ত্র, মাপযন্ত্র। তো মাপযন্ত্রের মধ্যে যতক্ষণ আপনি এ পাশে 500 এবং এ পাশে 500 দুটো সমান না দিচ্ছেন, ততক্ষণে কিন্তু একটা উপর একটা নিচে এরকম হয়ে থাকবে, মানে নিজে সে অসামঞ্জস্যপূর্ণ। তারপরে যতক্ষণ মানে অন্যকে যতক্ষণে সে এই 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 বিষয়ে সামঞ্জস্যতা, ওই বিষয়ে সামঞ্জস্যতা রাখতে গিয়ে সে কিন্তু নিজে ব্যালেন্স হারিয়ে ফেলে। এবং এই ধরনের মানুষেরা সংসারে, মানে এই যে আহ পারিবারিক জীবনে কিছু পুরুষ বা মহিলা তারা এককেন্দ্রিক হয়ে যান একটা কিছু একটা সময়ের পরে, যে আমি হয় স্বামীর, না হলে আমি সংসারের, বা আমি হয় স্ত্রীর, না হলে আমি সংসারের। তো যারা এরকম একমুখী হয়ে যায় তারা কখনোই তুলা রাশির মধ্যে পড়ে না। এরা মায়েরও হয়ে থাকতে চায়, এরা স্ত্রীরও হয়ে থাকতে চায়, এবং তাতে করে কি হয়, একেবারে ঘেটে ঘ হয়ে যায়, না বউয়ের হতে পারে না মায়ের হতে পারে। এবং এইটা করতে গিয়ে মানুষটার নিজের জীবনে যে শান্তি, সেই শান্তিটা কিন্তু বিঘ্নিত হয়। এরা বস্তুবাদী আর কি, মানে যা কিছু জাগতিক সুখ, সেই সুখে কিন্তু এরা আগ্রহী। মানে একটু সোনা কিনবো, একটা দামি শাড়ি কিনবো, একটা ভালো কোয়ালিটির ফোন কিনবো, একটু আহ, পয়সা নেই তথাপি আর একটু ভালো জায়গায় ঘুরতে যাব। আগের বার দীঘায় গেছিলাম, তো পরের বার আমরা দার্জিলিং যাব। এই ধরনের যে জাগতিক সুখ, তারা কিন্তু এই বিষয়ে সম্পদ এবং আহ, সৌন্দর্য, সম্পদ এবং সৌন্দর্য এই দুটো। মেটেরিয়ালিস্টিক অ্যাট্রাকশন হ্যাঁ, বেশি অ্যাট্রাক্টেড হয় নাকি?
মেটেরিয়ালিস্টিক। একদম। সৌন্দর্য এবং সম্পদ, এই দুটোর প্রতি কিন্তু এরা বেশ অ্যাট্রাকশন ফিল করে। মানে যে কোনো সৌন্দর্যের প্রতি এরা মুগ্ধ, যে কোনো সম্পদ মানে যেটা জাগতিক সম্পদ তার বিষয়ে কিন্তু এরা বিশেষ, ওই যেটা বললো আর কি। আচ্ছা, এরপরে চলে যাব আমরা কি রাশিতে? বৃশ্চিক। কালপুরুষের গুহ্য দেশ। অধিপতি মঙ্গল। কি বললেন ম্যাম? কালপুরুষের গুহ্য দেশ, গোপন অঙ্গ। 210 থেকে 240 ডিগ্রি স্প্যান। উত্তর দিক, স্থির রাশি, জলতত্ত্ব। এরা ডোবা, নর্দমা, অস্বচ্ছ জলাভূমিকে নির্দেশ করে। ডোবা, নর্দমা, অস্বচ্ছ জলাভূমিকে নির্দেশ করে। এবং পাথরে ভূমি, মানে যেই মাটিতে কিছু কিছু পাথর থাকে সেই ধরনের জমি। সঙ্গে গুহা, স্যাঁতসেঁতে গুহা। এর আগে আমরা সিংহের ক্ষেত্রে গুহা পেয়েছি, কিন্তু ওটা হচ্ছে শুষ্ক খটখটে গুহা। আর বৃশ্চিকের ক্ষেত্রে হচ্ছে যেখানে টুপ টুপ করে জল পড়ে, স্যাঁতসেঁতে গুহা সেটা। এরা ক্রোধী, স্থির, একগুঁয়ে, একা থাকতে ভালোবাসে এবং প্রতিশোধ স্পৃহা বর্তমান। তারপরে হচ্ছে, এটা হয়েছে সবার? একগুঁয়ে, জেদি, একা থাকতে ভালোবাসে এবং প্রতিশোধ স্পৃহা বর্তমান। ম্যাম এর পোলার তো কেতুও হবে তাই না? কি হবে? মানে এর অধিপতি তো মঙ্গল আর একটা অধিপতি তো কেতুও হবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য মঙ্গলের মতো আবার খানিকটা কেতুর মতো এদের বৈশিষ্ট্য। মানে মঙ্গল অগ্নিতত্ত্বের রাশি, মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের একটা গ্রহ, তাকে জলে ফেলে দিয়েছে, এবার সেইখানে মঙ্গল তো স্বস্তি পাচ্ছে না, সে একেবারে একাকার অবস্থায় হয়ে রয়েছে। আর এখানে যেহেতু কেতু থাকতে ভালোবাসে, তো দুজনেই ফলটা দিচ্ছে আর কি। এদের যে প্রতিশোধ স্পৃহা, মেষ যেমন মারবো মেরে নাক ফাটিয়ে দেবো, এটা সেরকম করে না। এরা অপেক্ষা করে দিন আসুক আমারও দেখিয়ে দেবো। এদের চিহ্নটা কি? বৃশ্চিকের, মানে পেছনে হুল। এরা পিছন থেকে আঘাত করতেও কিন্তু পিছু পা হয় না, সময় পেলে এরা কিন্তু ঘা দিয়ে দেয়, কিন্তু ইনস্ট্যান্ট না। এরা ঝগড়া অশান্তি হলে পরে, যখনই দেখলো ঝগড়া অশান্তি হচ্ছে, দু চারটা ঘা আমি খেয়ে যাবো, চুপি চুপি করে সেখান থেকে পিছুনি পিছিয়ে চলে আসে আর বলে দাঁড়া দিন আমারও আসবে। আর যখন দিন আসে তখন সত্যি সত্যি এরা পিছন দিক দিয়ে দিয়ে দেয়। আচ্ছা, ধনু রাশি। কালপুরুষের উরু। এই রাশিগুলো পড়তে গিয়ে আমরা অনেকখানি নিজেকে চিনবো। আমাদের প্রত্যেকেরই এর মধ্যে কোনো না কোনো রাশি, যেগুলো আমরা নিজেদেরকে স্বীকার করতে পারি না, আমাদের সমস্যা, আমাদের বৈশিষ্ট্য, আমাদের দোষ গুণ, এগুলো আমরা আড়ালে রাখতে পছন্দ করি, আমাদের ভালো জিনিসটাকে আমরা তুলে ধরি। এবং সেটাই উচিত, আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু নেগেটিভিটি থাকে, সেগুলোকে সংগোপনে লুকিয়ে রাখাই ভালো। তবে স্বস্বীকৃতি, অর্থাৎ নিজের কাছে নিজের আয়নায় দাঁড়িয়ে প্রতিদিন রাত্রেবেলা শোয়ার আগে অন্তত একবার নিজেকে চেনা এবং স্বীকার করা যে এইটা আমি, আমার এই দিকটা খারাপ এবং এটা আমার করা উচিত নয়, বা এই দিকটাকে আমি রেকটিফাই করব। আমার মধ্যে হিংসা, রাগ, জেদ এগুলো তো থাকবে, কিন্তু এগুলোকে আমি কন্ট্রোল করব, এটা উচিত।
আচ্ছা, ধনুরাশি, কালপুরুষের উরু, অধিপতি বৃহস্পতি, পূর্ব দিক। এই ধনুরাশিও কিন্তু জাতক রাশি, এর মধ্যে দ্বিচারিতা থাকবে। ক্ষত্রিয় এবং পুরুষ রাশি। 240 থেকে 270 হচ্ছে স্প্যান। রাজ আবাস, রাজমহল, প্রশাসনিক ভবন, কনফারেন্স রুম। রাজ আবাস, রাজভবন, প্রশাসনিক ভবন, কনফারেন্স রুম, এই সকল জায়গাকে নির্দেশ করে ধনুরাশি। এদের মধ্যে সবসময় একটা আত্মসমাহিতের ভাব থাকে, মানে আছি কিন্তু যেন জাগতিক নই আমি। একটু নিজের মধ্যে এরা থাকতে ভালোবাসে। এরা আধ্যাত্মিক মানে ধার্মিক প্রকৃতির হয়, নির্ভীক হয়, স্বাধীনতা প্রিয়। ইন্ট্রোভার্ট কি? পুরোপুরি ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্টের কথা বলছেন কি ম্যাম? ইন্ট্রোভার্ট নয়, ইন্ট্রোভার্ট হচ্ছে বৃশ্চিক হয়, কিন্তু এরা হচ্ছে একটু উদাসীন আর কি। পুরোপুরি ইন্ট্রোভার্ট না, এরা নিজেকে নিয়ে মানে নিজের একটা জগৎ তৈরি করে থাকতে ভালোবাসে আর কি। আছি ধার্মিক স্বাধীনতা প্রিয়। হ্যাঁ, কি বললাম? ধার্মিক, স্বাধীনতা প্রিয়, নিজের লক্ষ্যে স্থির। গম্ভীর, জ্ঞান বিজ্ঞানে আগ্রহী। একটু আসতে বলবেন ম্যাডাম। ওই সময় শেষ হয়ে যাচ্ছে, আমি সবাইকে লেখাতে গেলে পারবো না কমপ্লিট করতে। যতটুকু পারছেন লিখুন, বাকি পরে ভিডিও দিয়ে করে নেবেন। আমি বলে যাচ্ছি, আপনারা যেটুকু পারেন এখন লিখুন, বাকিটুকু ভিডিও থেকে সারবেন, না হলে তো আমাদের 1.5 ঘন্টা স্লট, তো জুম আমাদেরকে আউট করে দেবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে মকরে। কালপুরুষের জানুদয়, অধিপতি শনি মহারাজ, দুশো 70 থেকে 300 স্প্যান। দক্ষিণ দিক, চর রাশি, স্ত্রী রাশি, শূদ্র বর্ণ, পৃথ্বী তত্ত্ব। জলাভূমি ও জঙ্গল এই রাশি নির্দেশ করে। এরা কষ্ট সহিষ্ণু হয়, একমুখী গতি থাকে এদের জীবনে। বাস্তব বুদ্ধি সম্পন্ন, সুবিধাবাদী, আত্মকেন্দ্রিক এবং একাগ্র।
হয়েছে? মকর হয়েছে? হ্যাঁ ম্যাম, তাহলে চলে যাই। যেটুকু হচ্ছে বাকিটুকু ভিডিও দিয়ে মিলিয়ে নেবেন। বাকি এরপরে আমরা চলে যাই কুম্ভ রাশিতে। কালপুরুষের জানুদয় অর্থাৎ হাঁটুদয়। মকরকেও তো আপনি জানু বললেন। মকরকে বললাম, ও হ্যাঁ সরি, জংঘা, এটা লেখো জংঘা। কুম্ভ রাশি হচ্ছে জংঘাদয়, হাঁটু না, হাঁটু তো মকর। আর ইয়ে হচ্ছে কুম্ভ হচ্ছে ওই যেটাকে আমরা কাপ মাসেল বলি, জংঘাদয়। অধিপতি শনি মহারাজ। বায়ুতত্ত্ব। পুরুষ রাশি। বৈশ্য বর্ণ। 300 থেকে 330 প্যান। স্থান হিসাবে কুম্ভাকার ঘর, কুম্ভের মতন আকার এরকম যে ঘরগুলো হয়, অথবা জল সংরক্ষণের স্থান নির্দেশ করে। মানে ওই যে কিছু কিছু ট্যাঙ্ক দেখতে পাওয়া যায় না, যে ওই উপরে নিয়ে গিয়ে সেখানে জলকে আর কি ধরে রাখে, ওই ওই জায়গাগুলোকে কুম্ভ রাশি নির্দেশ করে। ম্যাম এরা কি একটু স্থূলাকার হয়? এর একটু স্থূলাকার হয়। এই রাশি জাতক একটু ভাবপ্রবণ, কল্পনা প্রবণ, অতিরিক্ত কল্পনার জগতে বাস করতে ভালোবাসে। সবকিছু ইমাজিন করে নেয় আগে হ্যাঁ, থেকে। কর্কটের কল্পনা আর কুম্ভের কল্পনার মধ্যে পার্থক্য হচ্ছে কুম্ভ একটুখানি বাতাসে ভাসে বেশি। ওর কল্পনার কোনো বাস্তবের সঙ্গে কোনো কানেকশন নেই। ও আসলে আমার মা হ্যাঁ, এরা জীবনের অর্ধেকটা সময় কল্পনায় কাটিয়ে দেয়। একদম বাস্তব সম্পর্কে এদের কোনো সেরকম আইডিয়া হয় না। না না না। বাস্তব জগৎ কুম্ভাকার ঘর কুম্ভের মতো আচ্ছা, স্থান। নিজ আদর্শে বিশ্বাসী এরা হয়, শ্রদ্ধাশীল হয়, সৌন্দর্য বোধ এদের থাকে। এরা কিন্তু জ্ঞান পিপাসু মানুষ হয়। এরা কিন্তু অনেক বই পড়তে ভালোবাসে। শ্রদ্ধাশীল, সৌন্দর্য জ্ঞান পিপাসু। সৌন্দর্য বোধ এদের থাকে। জ্ঞান পিপাসু। এবার আমরা মীন রাশিতে চলে যাই। কালপুরুষের পদোদয়, চরণদয় আর কি। অধিপতি বৃহস্পতি। 330 থেকে 360 ডিগ্রি স্প্যান। জাতক রাশি বিপ্র বর্ণ। জলতত্ত্বের রাশি এবং স্ত্রী রাশি। ম্যাম প্লিজ আরেকবার একটু বলুন। হ্যাঁ বলি বলি, অধিপতি জাতক রাশি স্ত্রী রাশি, ব্রাহ্মণ বর্ণ, জলতত্ত্ব এবং উত্তর দিককে নির্দেশ করে। বড় জলাশয়, সমুদ্র, বড় হ্রদ, এই সকল জায়গাকে নির্দেশ করে। মীন রাশি আধ্যাত্মিক রাশি, কিন্তু সঙ্গে যথেষ্ট সন্দেহ প্রবণ। বিজ্ঞান দর্শনে আগ্রহ রাখে, ধার্মিক হয়, সাথে মানে কল্পিত ভয়ে এরা কিন্তু ভোগে।
তবে এদের মধ্যে যে জ্ঞানটা থাকে সেই জ্ঞানটা হচ্ছে বিশুদ্ধ জ্ঞান, বৃহস্পতির জ্ঞান, এরা জ্ঞানী হয়। ম্যাম, ধনুও তো বৃহস্পতি, হ্যাঁ, তাহলে এদের মধ্যে কিরকম জ্ঞানটা? ধনুর জ্ঞানও শুদ্ধ জ্ঞান। আচ্ছা আচ্ছা ওটা তো নবমপতি, ও জ্ঞানটাও শুদ্ধ জ্ঞান। আচ্ছা। মানে এখানে কোনো চালাকি নেই, এদের জ্ঞানে কোনো চালাকি নেই। মানে জ্ঞানী ধরুন, আপনি ওই বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি যে জ্ঞানী হলেন, ধরুন কন্যা লগ্নের একজন মানুষ সেও জ্ঞানী হয়েছে, ধনু লগ্নের একজন মানুষ সেও জ্ঞানী হয়েছে, কিন্তু ধনু লগ্ন মীন লগ্নেরা বিশুদ্ধ জ্ঞানী হবে, কিন্তু ও কন্যা হচ্ছে একটু বুদ্ধির দ্বারা জ্ঞানী হবে, তাতে একটু বুদ্ধির সংমিশ্রণ থাকবে। আচ্ছা, আর এই যে মীন রাশির মানুষ, এরা হচ্ছে নিজ আদর্শে স্থির থাকবে এবং সৌন্দর্য প্রিয় হবে। 330 ডিগ্রি থেকে 360 ডিগ্রি শেষ, গোল হয়ে গেল। পর্যন্ত বিস্তার। তাহলে এই হচ্ছে আমরা 12খানা রাশির কারকত্ব শিখে ফেললাম। এর মধ্যে আমরা এক একটা রাশি থেকে প্রায় 10টার মতন করে বৈশিষ্ট্য শিখেছি। তো আমরা যদি 4টে 5টা করেও মনে রাখতে পারি, সামনের মানুষটা যখন আসলো তাকে দেখে নিয়ে বুঝে গেলেন যে প্রথমে আমাদের কাজকে একদম ফার্স্ট, একজন মানুষ আপনার কাছে যখন আসবে তার হোরারি কুষ্টির বিচার করতে, তার চার্ট বিচার করতে, সে প্রশ্ন তো পরে করবে, আগে তো তাকে আপনার কিছু বলতে হবে। আপনি তার সম্পর্কে যদি 2-4টে কথা না বলে মেলাতে পারেন, তাহলে তো ওর বিশ্বাস আসবে না আপনার প্রতি। তাহলে আপনাকে ও ও প্রথম আপনার সামনে বসলো, আপনি প্রথম দেখে নিলেন মানুষটা কোন লগ্নের এবং কোন রাশির, 5টা প্রেডিকশন করে দেবেন রাশির এবং লগ্ন সাপেক্ষে, ব্যাস আপনি তাকে চিনে গেছেন। মানে মানুষটা ভাববে এ তো আমার কাছে, আমি তো এর কাছে অপরিচিত, কিন্তু আমার সম্পর্কে তো নিখুঁত বললো কিভাবে। আর রাশি এবং লগ্ন কিন্তু ওই মানুষটার যে ব্যক্তিত্ব হয়ে থাকে, তার যে ক্যারেক্টার, সেটাকে আমরা স্থাপনা করে দিলাম। এবার আপনার মানুষটা আপনার প্রতি বিশ্বাসী হয়ে গেল, এবার আপনি তার প্রশ্নে এগোলেন, কিন্তু প্রথম হচ্ছে তার সম্পর্কে 2-4 কথা বলা, যেটা আমরা সবাই পছন্দ করি, যে আমার সম্পর্কে 2টো কথা বলুক। ক্লিয়ার? তো আমরা ভাব এবং এই রাশির বৈশিষ্ট্য গুলে খাবো, আবার সামনের দিন এগুলো নিয়ে আমরা সুন্দর করে আলোচনা করব। ম্যাম, একটা একটা কোশ্চেন ছিল ম্যাম, হ্যাঁ বলুন। বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি একজন মানুষ, সে যদি বৃশ্চিক রাশি হয় আর কর্কট লগ্ন হয়, তাহলে কি আমি দুটোই বলবো? দুটোই দুটোই মানে দুটোই। বৃশ্চিক রাশির গুণও লগ্নটা বলবো, মাথায় কর্কট রাখবেন, লগ্নেরও গুণ। লগ্নটা হচ্ছে বেশি এফেক্টিভ, লগ্নটা ফার্স্ট বলবেন, ঠিক আছে? তারপরে 2-4টে করে আপনি যখন কথা বলছেন, একটা মানুষকে যখন আপনি সামনে নিয়ে বসে কথা বলছেন, আপনি তার ভাবভঙ্গি থেকে বুঝতে পারবেন যে এই মানুষটা, আরেকটু সময় লাগবে আপনাদের বুঝতে, তবে বুঝতে অবশ্যই পারবেন যে এই মানুষটার মধ্যে কার অ্যাক্টিভিটি বেশি। তো সেইটা দিয়ে স্টার্ট করবেন, সঙ্গে যে তার রাশির কারকত্ব আছে সেগুলো পাঞ্চ করবেন, ঠিক আছে? কিন্তু দুটোই বলতে হবে। বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার, ম্যাম, আপনি ওই বিশ্ব রাশির কথা বললেন না, হুম আমার মেয়ে মানে অনেক ছোটবেলা থেকে, আপনি বললেন না ট্র্যাডিশনাল, তারপরে একটু গোঁড়া, মানে হুম। একদম ছোটবেলা থেকে কোনো শর্ট ড্রেস পরাতে পারতাম না, মানে আমি পরিয়ে দিচ্ছি, ওইটুকু বাচ্চা টেনে টেনে, না আমি লং মানে পরবো, এই পরবো, মানে পুরোটা মিলে গেছে। থাকবে তো, মানে কারণ ব্যাপারটা এতটাই। দেখুন, আমরা যে শাস্ত্রটা নিয়ে কাজ করছি, রাশি লগ্ন, একটা মানুষ জন্মগ্রহণ করলো এবং সেটা নির্দিষ্ট রাশির এবং নির্দিষ্ট লগ্নের মানুষ হলো, কেন হলো? এই কেনর উত্তরটা তো আমাদের খুঁজতে হবে। যে আপনি ধরুন প্রচন্ড মডার্ন, কিন্তু আপনার মেয়ে একেবারেই সেরকম নয়, কেন? কারণ তার প্রিভিয়াস লাইফের যে সংস্কারটা তার আত্মা বা তার ডিএনএ ক্যারি করছে, এই যে তার হ্যাঁ ম্যাম। কার্মিক যে ব্যাপারটা রয়ে গেছে তার প্রিভিয়াস লাইফগুলোতে, সেটার প্রভাব এ জন্মেও থাকবে, এবং সেই কারণেই কিন্তু তার রাশি এবং লগ্নের বিচার। একটা মানুষ প্রচন্ড রাগী হচ্ছে, একটা মানুষ একেবারে শান্ত হচ্ছে, কেন? এই কেনটার উত্তরই তার প্রিভিয়াস লাইফ, এবং সেই জন্যই সে এই জন্মে এরকম। প্রত্যেকটা মানুষেরই লগ্ন এবং রাশিতে এগুলো 100% মিলবে। হ্যাঁ, 100% মিলবে বলবো না। কখন মিলবে না? যখন কিছু ওই মিল। লগ্নের উপরে অন্য কোনো গ্রহের প্রভাবটা হাবি হবে। হুম। মেষ লগ্ন হলো, কিন্তু সেখানে গিয়ে একটা বৃহস্পতি বসে গেল, বা সেখানে গিয়ে শুক্র বসে গেল, এবং তার ডিগ্রিটা লগ্নের ডিগ্রির খুব ক্লোজ, তখন ওই লগ্নটার উপরে কিন্তু ওই গ্রহটার প্রভাব হবে, সেটা আমরা একটু পরে শিখবো। কিন্তু লগ্ন এবং রাশির যে বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু মোটামুটি ভাবে আমরা এখানে 75% ধরবো যে একদম মিলে যাবেই। হুম, বেশ, তাহলে সবাই মিলে আমরা খুব মন দিয়ে পড়াশোনা করি, সামনের দিন আবার ম্যাম, দেখা হচ্ছে।
ম্যাম কোনো প্রশ্ন থাকলে কি গ্রুপে করবো না হ্যাঁ আপনাকে হ্যাঁ হ্যাঁ। পার্সোনালি করবো? না, পার্সোনালি মেসেজ করবেন না, কেন কি আমি না একদম পার্সোনালি মেসেজ দেখার সময় পাই না। এত মেসেজ ঢোকে, মানে আপনারা মনে করবেন যে ম্যাডাম হয়তো আমাকে দেখছে না, আপনি একটা মেসেজ দিলেন, না না, বুঝতে চারটে পেরেছি message বুঝতে চলে ওই আসলো, জন্য। আমার আপনারটা চলে গেল একদম পিছনে, আমার আর সেটা হ্যাঁ করাই হয় না। ওই জন্য হ্যাঁ, গ্রুপে সেক্ষেত্রে ফলো করি, ঠিক আছে? সেক্ষেত্রে স্যার হোক কেউ হোক জবাব দিতে পারবে হ্যাঁ, যে। গ্রুপে আপনারা করবেন সকলেই। ওকে ওকে, আগে পড়ে নি তারপরে হ্যাঁ হ্যাঁ, ঠিক কোনো আছে, প্রশ্ন সকলে থাকলে খুব ভালো জিজ্ঞাসা থাকুন। করবে। আমি এখানে ওকে, গুড নাইট ম্যাম। গুড নাইট, গুড নাইট। নাই। গুড নাইট।